জয় গুরু। আহ আজকের যোগ ও সাধন রহস্য চতুর্থ অধ্যায়, সপ্তম আহ, ভাগ, চ্যাপ্টার 4 পার্ট 7 আমরা শুরু করব। শরীর তত্ত্ব থেকে এটা শুরু। তো প্রতিবারের মতন আমরা এই ইয়ে থেকে শুরু করব, ঠাকুরের প্রার্থনা করে, গুরু প্রণাম করে আমরা শুরু করব। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চলাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানার্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে। জয় গুরু। তো আমাদের গুরুদেব স্বামী সাধনানন্দ গিরির লেখা বই যোগ ও সাধন রহস্যের আহ চতুর্থ অধ্যায় সপ্তম ভাগ আমরা পড়ছি। তো উম, যেটা তো অনিন্দ পড়বে, আর পুলকেশ তুমি শ্লোকগুলো পড়ে দিতে পারবে? আমি চেষ্টা করছি, নাহলে পুলকেশ করে দেবে, আমি চেষ্টা ঠিক করছি। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে, পারবো। ঠিক আছে, আমি না পারলে বলবো, হ্যাঁ, তখন করে দেবো। ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। হুম, শুরু করো। শুরু করছি, হ্যাঁ। হুম। Yeah, I need toilet spray. Sorry for bothering you. I don't think so. Let me see. Yeah, keeping it here. No, no, nothing is there. তাহলে শুরু করবো। It's not. হ্যাঁ, শুরু করো। আচ্ছা, It's so hard. শরীর তত্ত্ব। যোগ শিক্ষা লাভ করিতে গেলে বা যোগ পথে সাধন করিতে গেলে প্রথমেই সাধকের শরীর তত্ত্ব সম্বন্ধে অবহিত হওয়া প্রয়োজন। কারণ এই শরীরকে অবলম্বন করিয়াই শুরু হয় যোগীর যোগ সাধন। স্থূল শরীরের সহিত প্রাণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজেই শরীর ও প্রাণ এই উভয় তত্ত্ব সম্যক অবগত হইতে না পারিলে যোগ সাধন কোনো ক্রমেই সম্ভব নয়। প্রাক্তন কর্মানুসারেই জীব শরীর ধারণ করে। জীবাত্মা মেঘলোকের ভেতর দিয়া আসিয়া পৃথিবীতে বৃষ্টিধারা রূপে পতিত হইয়া ধান্য যবাদি শস্যকে আশ্রয় করে। পরে ওই ধান্য যবাদি হইতে প্রস্তুত অন্ন গ্রহণ করিয়া আত্মা মানবের শুক্র ধাতুকে আশ্রয় করিয়া শুক্র কীট রূপে তথায় অবস্থান করে। অবশেষে ওই শুক্রকীট স্ত্রী গর্ভে প্রবেশ করিয়া যথাকালে স্থূল দেহ সম্পন্ন হইয়া সন্তান রূপে ভূমিষ্ঠ হয়। ইহাই হইল শরীর ধারণের ক্রম। প্রত্যেক জীব শরীরই শুক্র শোণিত মজ্জা মেদ মাংস অস্থি ও ত্বকের সমন্বয়ে গঠিত। ক্ষিতাদি পঞ্চভূত হইতে এই শরীর উৎপন্ন বলিয়া ইহাকে ভৌতিক দেহ বলে। শরীরের ভেতরেই এই পঞ্চভূতের প্রত্যেকের স্বতন্ত্র অধিষ্ঠান ক্ষেত্র আছে। ওই স্থানগুলি যোগীদের ভাষায় চক্র বলিয়া বর্ণিত। ভূত সকল প্রত্যেকেই আপন আপন চক্রে অধিষ্ঠান করিয়া শারীরিক সমস্ত কর্ম সম্পন্ন করিতেছে। যোগীরা বলেন, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। ব্রহ্মাণ্ডে যে গুণা সর্বে শরীরেষু ব্যবস্থিতা। মানব দেহ একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। এই বিশ্ব জগৎ এবং মানব দেহ উভয়ই ত্রিগুণা, অর্থাৎ সত্য রজ ও তম এই ত্রিগুণের দ্বারা অনুশাসিত হইতেছে। যে পঞ্চভূতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত, মানব শরীরও সেই সকল উপাদানে নির্মিত। যে শক্তি দ্বারা ব্রহ্মাণ্ড পরিচালিত, সেই শক্তির প্রভাবেই মানব প্রাণবন্ত। শাস্ত্রে আছে, এই মনুষ্য শরীরে সপ্তদ্বীপ সংযুক্ত সুমেরু পর্বত, নদ নদী সমূহ, সমুদ্র সমূহ, শৈল সকল, ক্ষেত্র সমূহ, ক্ষেত্রপালগণ, ঋষি সংঘ, মুনিবর্গ, নক্ষত্র সকল, গ্রহবর্গ, পুণ্যতীর্থ সকল, পীঠস্থান সমূহ,
ও পীঠ দেবতাগণ অধিষ্ঠান করিতেছেন। এই দেহে সৃষ্টিনাশকারী সূর্য চন্দ্র সর্বদা ভ্রমণ করিতেছে। আকাশ বায়ু তেজ জল ও পৃথিবী এই সকলও এই শরীরের বিদ্যমান রহিয়াছে। ত্রিলোক মধ্যে যে সকল দ্রব্য যেভাবে আছে, দেহ মধ্যেও তৎসমুদয় দ্রব্য সেই রূপে মেরু অবলম্বন পূর্বক অবস্থান করিয়া স্ব স্ব কর্ম নির্বাহ করিতেছে। ইহা যিনি অবগত আছেন তিনিই যোগী। মেরু উপরিভোগে ষোড়শ কলায় পূর্ণ চন্দ্রমা সর্বদা বর্তমান রহিয়াছেন। এই চন্দ্রমা সর্বদাই নিম্নে সুধা বর্ষণ করেন। সেই পরিশ্রুত সুধা দুই ভাগে বিভক্ত হইয়া সূক্ষ্ম রূপে নাড়ীদ্বয়ে গমন করিয়া থাকে। এই দুই ভাগ অমৃতের মধ্যে এক ভাগ অমৃত শরীরের পুষ্টির জন্য মন্দাকিনী স্বরূপা ইরা নাড়ীতে প্রবিষ্ট হইয়া তদীয় জল রূপে পরিণত হয়। ইহা দ্বারাই সমস্ত শরীরের পুষ্টি বর্ধন হইয়া থাকে। এই সুধাময় কিরণ বাম ভাগে সঞ্চারিত হইতেছে, কেননা বাম ভাগে ইরানারীর অবস্থান। চন্দ্রমণ্ডলজাত দ্বিতীয় অমৃতময় কিরণ বিশুদ্ধ দুগ্ধগত শ্বেতবর্ণ আনন্দপ্রদ। সৃষ্টির জন্য সুষুম্না পথ দ্বারা এই অমৃতময় কিরণ মেরুতে গমন করিতেছে। এই সূর্য ঊর্ধ্বরশ্মি হইয়া রশ্মি দ্বারা দক্ষিণ মার্গের অর্থাৎ পিঙ্গলা নাড়ীতে প্রবহমান হইতেছে এবং নিজ কিরণ দ্বারা চন্দ্রমণ্ডলের অমৃতময় কিরণ ও শরীরস্থ ধাতুসমূহ গ্রাস করিয়া থাকেন। এই সূর্যমণ্ডলই আবার বায়ুমণ্ডল কর্তৃক পরিচালিত হইয়া সমস্ত শরীরে বিচরণ করিতেছে। বস্তুত এই বিচরণকারী সূর্য মেরুমণ্ডলস্থিত সূর্যের অপর একটি মূর্তি। ইনি লগ্ন অনুসারে দক্ষিণা মার্গে পিঙ্গলা নাড়ীতে সঞ্চালিত হইয়া মুক্ত পদদায়িনী হন। আবার লগ্ন অনুসারেই ইনি সৃষ্টি বস্তু সকল নাশও করিয়া থাকেন। হুম। তো এখানে শরীর তত্ত্বে মূলত যেটা বলা হচ্ছে এবং ঠাকুর সেটা বলতেন যে যা আছে ব্রহ্মাণ্ডে তাও আছে দেবভাণ্ডে। তার মানে হচ্ছে যে সৃষ্টির যে রূপ বা সৃষ্টির যেই ল বা বা সৃষ্টি যেই যে বিধানে সৃষ্টি হয়েছে, শরীরও তো সৃষ্টির একটা রূপ, শরীরেও তাই একই বিধান আছে। এবং যা যা ব্রহ্মাণ্ডে পাওয়া যায় যেভাবে আকারে পাওয়া যায় তাই তাই আহ, আমাদের দেহ ভাণ্ডে পাওয়া যায়। এবং বিজ্ঞানীরা এটা বলে থাকেন আমাদের ব্রেনের যে নিউরন স্ট্রাকচার, নিউরনটা যেভাবে আছে সেটা একটা ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করে। এবং আমাদের যতগুলো নিউরন আছে ইউনিভার্সে ততগুলোই গ্রহ সমূহ আছে এবং সেটাই মোরালেস ইনফাইনাইট। তো এই এই ব্যাপারটা আহ, আহ, এখানে আছে। তো তো এখানে এই যে দেহের দেহের বিভিন্ন ভাগ আহ, এই শরীর তত্ত্বে বা বলা হয়েছে যেটা স্থূল শরীর। এই মুহূর্তে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে স্থূল শরীর। আহ তো স্থূল শরীর পঞ্চতত্ত্বে তৈরি, আকাশ বায়ু তেজ জল ও পৃথিবী। সেটা হচ্ছে স্থূল শরীর। এবং স্থূল থেকে যে সূক্ষ্ম যাওয়ার রাস্তা, সেই রাস্তাটাও ঠাকুর এখানে লিখছেন। সেখানে সে আহ, দুটি দুটি নারীর, আমাদের শরীরে তো অসংখ্য নারী আছে, তার মধ্যে তিনটি প্রমুখ নারী আমরা যেটা প্রধান, যেটা যোগের জন্য, সেটা হচ্ছে ইরা পিঙ্গলা আর সুষুম্না। তো বাঁদিকে ইরা নারী, আহ, যেটাকে উম আহ চন্দ্র নারী বলা হয়, আহ এবং সূর্য নারী হচ্ছে পিঙ্গলা নারী, ওটা ডান দিকে। তো একটা নারী দিয়ে জল, জীবনের জল চলছে, আর আরেকটা নারী দিয়ে সূর্যের যে তেজ, আহ সেটা উম আহ, হইয়া যেখানে বলছে যে লগ্ন অনুসারে দক্ষিণ মার্গে পিঙ্গলা নারীতে সঞ্চালিত হইয়া মুক্তি পদদায়িনী হন। তো ওখান দিয়ে মুক্তির হয়। আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সুষুম্না। সেটাই হচ্ছে আমাদের
মেন সাধনার, মানে সেটা যেদিন খুলে যাবে সেটা সাধনা। তো শরীর তত্ত্বে বেসিক্যালি এই এই ব্যাপারটাকে ঠাকুর এখানে বলার চেষ্টা করেছে। তো কারোর কিছু বলার থাকলে বা প্রশ্ন থাকলে আমরা আলোচনা করতে পারি, তা নাহলে অনিন্দ এগিয়ে যেতে পারো। আহ, এই মেরু ব্যাপারটা একটু বলবেন? মানে হুম। আর এই এই যে মেরুর কথা বলা হচ্ছে, মানে মেরু বলতে এখানে কি বলা হচ্ছে? আর এই যে শাস্ত্রে আছে এই মনুষ্য শরীর এই সপ্তদ্বীপ সংযুক্ত সুমেরু পর্বত নদ নদী সমূহ সমুদ্র সমূহ, মানে এই যে জিনিসগুলো রয়েছে আলোচনা, হুম। এটা তো বুঝতে পারছি না ঠিক। এখানে যেটা বলছে যে আমাদের শরীরে এটা মানে ঠাকুর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যা যা আমরা ব্রহ্মাণ্ডে দেখতে পাই সেই আমাদের শরীরেও আছে। মানে আমাদের শরীরে আহ সুমেরু পর্বত আছে, নদ নদী সমূহ আছে, সমুদ্র সমূহ আছে, শৈল সকল আছে। যা যা আমরা ব্রহ্মাণ্ডে দেখছি সেই রূপ, তারই এক রূপ আমাদের শরীরে বিভিন্ন ভাবে আছে। এবং সেই যে জল ভাগটা সে এখানে গিয়ে বলছে একটু আগে, যে জল ভাগটা আছে সেটাকে বলা হচ্ছে চন্দ্রনারী বা ইরা। এখানে আগে যেখানে বলছে চন্দ্রমা সর্বদাই, বা বা সেটাকে শ্যাডো নারীও বলা হয়। তো 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 এই যে দুই ভাগ যেটা আছে সেটা হচ্ছে জল নারী আর একটা হচ্ছে সূর্য নারী, যেখান দিয়ে ও পুরো মুক্তির পথ দেখাচ্ছে। তো এইটা এইখানে আছে মেরু, মানে দুই মেরু, জল এবং সূর্য, চন্দ্র সূর্য দুই মেরু, এই দুই মেরুর মাঝখানে পৃথিবী। তো 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 এইটা যেটা আছে, তো এটাকে এভাবে এটাকে এইভাবে আছে। এবং এটা এটা আরেকটা ভাগে বলা হয় যে বারাণসী যেটা আছে, আহ, যে দুটো নদী বরুণা আর অসি, এই দুটো নদীর মাঝখানে হচ্ছে বা বারাণসী। এবং সে বারাণসী হচ্ছে সিদ্ধ সিদ্ধ বা সিদ্ধি বা সাধনার স্থল। তার এক মেরু হচ্ছে অসি নদী, এবং একদিকে হচ্ছে বরুণা নদী। হ্যাঁ। আবার সেভাবে যদি আমরা ত্রিবেণী সঙ্গম বলি, আমাদের আহ যেভাবে বলা হয় প্রয়াগ, প্রয়াগে দেখবে দুটো আছে, একটা হচ্ছে গঙ্গা আসছে, যেটা একটাকে বলা হয় ইরা, আর একটা হচ্ছে যমুনা। যে যমুনার জল একটু কালো। তো তার মাঝখান দিয়ে যেটা বলা হয়, যে নদীটাকে বলি আমরা আহ স- কি বলে সেটাকে দেখা যায় না, সেটা বিলুপ্ত নদী, সরস্বতী। সেটা হচ্ছে সরস্বতী, সেটা হচ্ছে সুষমনা। তো তো এই নারীর উত্তর মেরু আর তো নারীর যে উত্তর মেরু আর যে দক্ষিণ মেরু, এটাই মানে বরুণা অসি তার মাঝখান দিয়ে যাচ্ছে, গঙ্গা যমুনা তার মধ্যিখান দিয়ে যাচ্ছে, ইরা পিঙ্গলা দুটো দুই মেরুর নারী, এবং মাঝখান দিয়ে সুষমনাটা যাচ্ছে। দুই মেরুর নারী তো পুরো সাধনা স্থলটাকে ধরে রেখেছে। তো এটাকেই ঠাকুর এভাবে বলার চেষ্টা করেছে। আচ্ছা। তো ভারতী কিছু বলবে? আহ জয়গুরু। এটা হুম। যেটা বলা হয়েছে যে ব্রহ্মাণ্ডেই আমাদের শরীরটা, যাহা আছে ভাণ্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে। এটার প্রথম হচ্ছে যদি স্থূল জগতে আমরা দেখি, যা কিছু স্থূল জগতে আছে সবকিছু আমার শরীর তত্ত্বের মধ্যে আছে। যেভাবে দক্ষিণ মেরু বা উত্তর মেরু বলা হচ্ছে, সেটাকে পরে যেটা গীতাতে আছে দক্ষিণায়ন এবং উত্তরায়ণ, সেভাবে এখানে দক্ষিণ মেরু এবং উত্তর মেরুটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে দুটি নারী, দুটি সুষুম্না নারীর মাঝখান দিয়ে যে ইরা এবং পিঙ্গলা নারীটা চলছে, সেটাকে একটাকে উত্তর মেরু বলা হচ্ছে, একটাকে দক্ষিণ মেরু বলা হচ্ছে। তেমনি আবার যদি আমি স্থূলে দেখি, বেনারস শব্দটা বেনারস, বেনারস তেমনি দুটো নদী দিয়ে তৈরি হয়েছে, অশ্বী নদী এবং আহ আশি নদী আর বরুণা নদী। এই দুটোর মিলনস্থল হচ্ছে বেনারস, যেটা আমাদেরকে আমরা যখন সাধনা শুরু করি তখন আমাদের সাধনায় যেটা আমরা বিশুদ্ধ এতে আমরা সেটাকে পাই। আবার ওইটাই যখন আমি প্রয়াগে চলে আসছি, তখন প্রয়াগে এসে ওটা দুটো ভাবে আবার বিভক্ত হচ্ছে, গঙ্গা এবং যমুনা, এবার
তৃতীয়ত হচ্ছে সুষুম্না, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না। তো স্থূলেও আছে, তো স্থূলে ওটা প্রয়াগে ত্রিবেণী বলছি, আর দেহে ওটা আমি সুষুম্নাকে ত্রিবেণী বলছি। তেমনি ভাবে আমরা যা যা দেখছি সবকিছুর মধ্যেই শরীর তত্ত্বে যেভাবে আমার শরীরে 70 ভাগ জল আছে, সেই জলটা পৃথিবীর সব জায়গায় আছে। তেমনি করে আমার দেহে অগ্নি আছে, যেটা আমার উদরে আছে, সেটা সেই অগ্নিটা, সেই অগ্নি আমি বাইরেও দেখতে পাচ্ছি। তেমনি ভাবে যা কিছু আমি, যে সমস্ত কিছু আমি স্থূল জগতে দেখতে পাচ্ছি, আমার শরীরস্থ সেম সেম জিনিসগুলো আমি সাধনা করতে করতে তার উপলব্ধিগুলো আসতে শুরু করে। যে যে জিনিসটাতে আমি সাধনা দিয়ে এগোবো, স্থূল থেকে আমি সূক্ষ্মে যাচ্ছি, তো সেই সূক্ষ্মটাকে, সূক্ষ্ম জগৎটাকে বুঝতে হলে আমার স্থূল জগৎটাকে বুঝতে হবে। এটাই গুরুদেব বোঝাতে চেয়েছেন। জয় গুরু। হুম। আর কারো কিছু বক্তব্য আছে বা প্রশ্ন আছে? না থাকলে অনিন্দ তুমি এগোতে পারো, আমরা এগোতে পারি। দেখা যাইতেছে শরীর তত্ত্ব এক দুর্ভ তত্ত্ব। এই তত্ত্ব অধিগত করিতে পারিলেই জগৎ রহস্য সাধকের নিকট উন্মোচিত হইয়া যায়। কিন্তু তাই বলিয়া এই শরীরই আত্মা নহে। মূঢ় ব্যক্তিগণ অহং মমত্ব বোধ সম্পন্ন হইয়া অনাত্ম বস্তুকে আত্মা ভাবিয়া অকুল দুঃখ সাগরে নিমগ্ন হয়। অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞানীগণ আত্মাকে শরীর হইতে পৃথক জানিয়া অমৃত তত্ত্ব প্রাপ্ত হন। এই জগতে স্থূল দেহ সম্পন্ন হইয়াই আমরা জীবিত থাকি, আর ইন্দ্রিয় সকল স্থূল শরীরেরই আবদ্ধ। কিন্তু শাস্ত্র কারগণ এই স্থূল শরীর ছাড়াও আরো দুই প্রকার শরীরের কথা বলিয়াছেন। তাহা হইল সূক্ষ্ম শরীর ও কারণ শরীর। শাস্ত্রে আছে, পঞ্চীকৃত মহাভূত সম্ভবম কর্ম সঞ্চিতম শরীরং সুখ দুঃখ নাম ভোগায়ত নম উচ্যতে। পঞ্চ প্রাণ মন বুদ্ধি দশেন্দ্রিয় সম নীতম অপঞ্চীকৃত ভূত তথ্যম সূক্ষ্মানম ভোগ সাধনম। অনাদ্য বিদ্যা নির্বাচ্য করণপরিধু উচ্যতে উপাধিত্র ইতয়ত অন্নম আত্মানম বধরয়ত। আত্মবোধ। পূর্বকৃত সঞ্চিত কর্মানুসারে পঞ্চীকৃত ক্ষিতাদি মহাভূত হইতেই নানা প্রকার স্থূল দেহের উৎপত্তি হয়। এই শরীরই সুখ দুঃখের ভোগ সম্পদ। অপঞ্চীকৃত পঞ্চভূত হইতে উৎপন্ন পঞ্চ প্রাণ, মন, বুদ্ধি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয় সমন্বিত ভোগ সাধন দেহকে সূক্ষ্ম দেহ বলে। অনাদি অনির্বচনীয় অবিদ্যাকে কারণোপাধি বা কারণ শরীর বলে। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এই তিন হইতে আত্মাকে সম্পূর্ণ পৃথক রূপে অবধারণ করিতে হয়। অর্থাৎ আত্মা এই তিন প্রকার শরীর হইতে সম্পূর্ণ পৃথক। পৃথক হইলেও নিত্য শুদ্ধ আত্মা তাহার অবিদ্যার শক্তি হইতে উৎপন্ন অন্নময়াদি পঞ্চকোষের দ্বারা আবৃত হইয়া থাকে। এই পঞ্চকোষ হইল যথাক্রমে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময়। এই শরীরগুলি কদলী বৃক্ষের পেটিকা বা ত্বকের ন্যায় একটি অন্যটির মধ্যে অনুপ্রবিষ্ট। তন্মধ্যে প্রথমটি স্থূল বা বহিরাবরণ এবং অন্যান্যগুলি সূক্ষ্মতর সূক্ষ্মতম। পৃথিবী যেমন সূক্ষ্ম জগতের স্থূল বহিঃপ্রকাশ, সেইরূপ মানবের স্থূল শরীর তাহার আভ্যন্তরীণ সূক্ষ্ম দেহের বহিরাবরণ। স্থূল শরীর বা অন্নময় কোষ অসংখ্য সজীব কোষাণু সমষ্টি। ইহা কঠিন তরল ও বায়বীয় উপাদানে গঠিত এবং আমরা যে অন্ন গ্রহণ করি তা হইতে উৎপন্ন। মৃত্যুর পর এই স্থূল শরীরের ধ্বংস হয়। সূক্ষ্ম শরীরগুলি সূক্ষ্ম আকাশ তন্মাত্র পদার্থে নির্মিত। অন্ন হইতে উৎপন্ন এই দেহই
অন্নময় কোষ, যা অন্ন দ্বারাই জীবিত থাকে এবং উহার অভাবে বিনাশ হইয়া যায়। অন্ন অয়ম অন্ন ভবন অন্নময়তু আহ কোষ চো অন্নেন জীবতি বিনশ্যতি তদ্বিহীন। হুম। বিবেক চূড়ামণি। এখানটা আমরা এ করতে তো অন্নময়, তো এখানে তিনটি কোষের কথা বলা হচ্ছে, অন্নময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ। আমরা এবং সেটা আমাদের কি বলে ব্রহ্মাণ্ডেও যদি আমরা দেখি, আমরাও তার সঙ্গে আহ, পাই। একটা হচ্ছে ম্যাটার, তারপরেই হচ্ছে ইথেরিয়াল বডি, তার পিছনে হচ্ছে কসমিক। হ্যাঁ, তো আমরা তিনটে, যেটা পৃথিবীতেও আছে, ব্রহ্মাণ্ডে আছে, সেটা আমাদের দেহমণ্ডে আছে। তো এখানে তো প্রথমটা হচ্ছে অন্নময় কোষ। তো অন্নময় কোষ তো যেটা ঠাকুর বলেছেন, যেটা এখন অনিন্দ পড়লো, সেটা হচ্ছে আমাদের স্থূল বডি বা গ্রস গ্রস এলিমেন্ট। তো যেটা যেটা যে শরীরটাকে আমরা ধারণ করেছি, সেটা হচ্ছে প্রথম ভাগ। তো সেই অন্নময় শরীরেরটা যেটা হলো পঞ্চ দ্রব্য দিয়ে তৈরি। আহ, তো সেই জিনিসটা এখন যেটা হচ্ছে খাদ্য লাগে, সেখানে জল, পৃথিবী, পঞ্চ পঞ্চ যেটা আছে সেখান দিয়ে এটা সৃষ্টি, এবং এই মানে কোষ আকাশ, দ্বারা বায়ু, জীবিত তেজ, জল থাকে। ও পৃথিবী। হ্যাঁ, তো তো এই এই ই দিয়ে তৈরি, এবং সেটা অন্নময় কোষ, এবং সেটা অন্নের মধ্যেই জীবিত থাকে। মানে এই কোষে যদি অন্ন বন্ধ করে দেওয়া হয় তো এই কোষ থাকবে না। হুম। তো সেই জন্য এটাকে অন্নের দ্বারাই থাকে, এবং সেই অন্নময় কোষ এটাকে বলা হয়। আহ, তো এখানে কারো কোনো আছে, প্রশ্ন আছে? যেটা মানব শরীর সেটা হচ্ছে অন্নময় কোষ, যে শরীরটা আমরা ধারণ করে আছি, বা গ্রস ম্যাটারও আমরা বলতে পারি। হুম। তো এবার আচ্ছা, আমরা এখানে না বিশ্বনাথ একটা জাস্ট বুঝিয়ে দেবেন যখন পুরোটা হচ্ছে, মানে এই যে ম্যাপিংটা একটু কনফিউজিং মাঝে মাঝে মনে হয়। সেটা হচ্ছে যে এখানে তো আমরা বলছি আমাদের ফিজিক্যাল বডি, কজাল বডি বা ইথারিয়াল বডি আর কসমিক বডি, এই তিনটে বডি। ঠিক অ্যাস্ট্রাল আছে। বডি বলা হয়। হ্যাঁ, অ্যাস্ট্রাল অ্যাস্ট্রাল আর বডি, কজাল, কজাল হ্যাঁ, আর কজাল অ্যাস্ট্রাল। বডি, আর একটা হচ্ছে ফিজিক্যাল বডি। হ্যাঁ, তো একটা হ্যাঁ, হচ্ছে ফিজিক্যাল, তারপরটা তো কজাল, তারপরটা অ্যাস্ট্রাল কজাল, নাকি? কজাল, হ্যাঁ, তারপরটা তারপরে অ্যাস্ট্রাল। অ্যাস্ট্রাল, তারপরে হ্যাঁ, অ্যাস্ট্রাল। এই তিনটে বডি আছে। হুম। এবারে এটা এই হচ্ছে তিনটে, যেটা হচ্ছে অন্নময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ। কিন্তু আমরা তো এখানে অন্নময়, এখানে কনফিউশনটা, এখানে যে বলা হচ্ছে যে পঞ্চকোষ হইল যথাক্রমে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। হ্যাঁ। এই পাঁচটা পঞ্চকোষ, হ্যাঁ। এই পাঁচটা নিয়ে তৈরি। তো হুম। এই পাঁচটা আমি এই তিনটে বডির সঙ্গে কিভাবে ম্যাপ করছি, এটাই কোয়েশ্চেন। সেটা আমি লাস্টে করে দেবো, শরীর আচ্ছা ঠিক তত্ত্ব। আছে। কারণ ঠাকুর তো আগে পুরো জিনিসটাকে বলেছে। তো আচ্ছা আমরা ঠিক এই আছে। ব্যাপারটা শেষ করে তারপরে করি। এখন আমরা মোটামুটি, এখন তো আমরা খালি অন্নময় কোষটা করলাম। ওকে। ঠিক আছে, তারপর প্রাণময়, তারপর সেখানে ফাইনালি যে ব্যাপারটা আসবে, যখন হুম মানুষের দেহ দেহ ছেড়ে চলে যায়, তখন কি কোষটা মানে কি কোষটা যেটা ধ্বংস হয়ে যায়, আর কি কি জিনিসটা ধ্বংস করা যায় না এবং সেটা চলে যায়। হুম হুম হ্যাঁ, হুম এবং তার সঙ্গে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের একটা লিঙ্ক আছে, আমরা যখন প্রথমে করেছিলাম চিত আর চিত্ত। হুম হুম হ্যাঁ, সচ্চিত আনন্দ আর চিত্ত। হুম। হুম। তো তো এই ব্যাপারটাও কিন্তু এখানে আসবে আবার, যেটা আমরা প্রথম ঠিক, চ্যাপ্টারে আলোচনা করেছিলাম। হুম। ঠিক তো আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এর পরেরটা এগোই। ওকে। প্রাণ সহ পঞ্চবায়ু ও পঞ্চ কর্মেন্দ্রিয় সমষ্টিকে প্রাণময় কোষ বলে। পঞ্চ কর্মেন্দ্রিয় দ্বারা যুক্ত এই প্রাণই প্রাণময় কোষ বলিয়া কথিত। এই প্রাণময় কোষের সহিত যুক্ত হইয়া অন্নময় কোষ অন্ন দ্বারা তৃপ্ত হইয়া সমস্ত কর্মে প্রবৃত্ত হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মন মিলিত হইয়া মনোময় কোষের উৎপত্তি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মনই আমি, আমার ইত্যাদি বিকল্পের হেতু মনোময় কোষ।
এই মনোময় কোষকে নামাদি ভেদ কল্পনার বা স্ফুরণের দ্বারা জানা যায়। ইহা অতিশয় বলবান এবং পূর্বোক্ত কোষ দ্বয়কে অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ দুইটিকে ব্যাপিয়া আছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মন এবং বুদ্ধি সংযোগে সৃষ্টি হয় বিজ্ঞানের কোষ। জ্ঞানেন্দ্রিয় সমূহের সহিত বৃত্তিযুক্ত বুদ্ধি কর্তৃত্বাভিমানী লক্ষণযুক্ত বিজ্ঞানময় কোষ। এই বিজ্ঞানময় কোষ জীবের জন্ম মরণ রূপ সংসারের কারণ। একই অন্তঃকরণে সংশয়াত্মিকা বৃত্তি হইল মন এবং নিশ্চয়াত্মিকা বৃত্তি হইল বুদ্ধি। এই জন্য মনের করণত্ব এবং বুদ্ধির কর্তৃত্ব। চিত্ত এবং ইত্যাদির অনুগামকারী চৈতন্যের প্রতিবিম্ব শক্তি বিজ্ঞান নামক প্রকৃতির বিকার। উহাই আমি, আমার বা আমি জ্ঞানবান এই প্রকার দেহ ইন্দ্রিয়াদিতে নিরন্তর অভিমান করিতেছে। বিজ্ঞানময় কোষের এই সমস্ত কর্তৃত্ব লক্ষণ থাকিবার জন্যই কুসংস্কার নাম অর্থাৎ পুরুষের জীবের সংসারের কারণ হইয়া থাকে। সূক্ষ্ম শরীরের এই বিজ্ঞানময় অংশ নষ্ট হয় না। প্রাণ, মন এবং বিজ্ঞানময় কোষের সমষ্টিকে আনন্দময় কোষ বলে। বাঞ্ছিত বস্তুর লাভে প্রকাশপ্রাপ্ত প্রিয় প্রমোদ রূপে পরিণত স্থিরীভূত এবং অন্তর্মুখ তমবৃত্তি আনন্দস্বরূপ আত্মার দ্বারা প্রতিবিম্বিত হইয়া আনন্দময় কোষ রূপে পরিণত হয়। সৌভাগ্যশালী ব্যক্তিগণের পুণ্য কর্মের অনুভবের সময় এই আনন্দময় কোষ স্বতঃপ্রকাশ পায়। দেহধারী জীবমাত্র বিনা চেষ্টায় এই আনন্দময় কোষে সুখানুভব করে। আনন্দময় কোষ পূর্বোক্ত চারি কোষের কারণ সমদ্ভূত, সেই জন্যে ইহাকে কারণ শরীর বলে। কিন্তু আত্মা উপরিউক্ত তিন প্রকার শরীর এবং পঞ্চকোষ হইতে সম্পূর্ণ পৃথক। বিভিন্ন শরীরে এবং পঞ্চকোষে থাকিয়াও স্থূল সূক্ষ্ম পদার্থ সমূহ হইতে তিনি ভিন্ন, তুলনারহিত, নিত্যমুক্ত, সচ্চিদানন্দ রূপে বিদ্যমান। ইহ আত্মা শয়নম জ্যোতি পঞ্চ কোশ বিলক্ষণম অবস্থাত্রয় সাক্ষী শনির্বিকার নিরঞ্জন সদানন্দ সবিজ্ঞেয় স আত্মা তেন বিপশ্চিতা। বিভাগ চূড়ামণি। এই প্রকার যে আত্মা স্বয়ং প্রকাশ, অন্নময়াদি পঞ্চকোষ হইতে পৃথক, জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি তিন অবস্থায় সাক্ষী হইয়াও নির্বিকার, নির্মল এবং নিত্যানন্দ স্বরূপ, উহাকেই বিদ্বান পুরুষ আপনার আত্মা বলিয়া জানে। জীবাত্মা যে বিভিন্ন অবস্থার মধ্য দিয়া প্রকৃত স্থূল দেহ ধারণ করে, যোগীগণ তাহা সাধন বলে প্রত্যক্ষ করিয়া দেহবোধ বিমুক্ত হন। কারণ দেহ ধারণ ব্যতীত দেহগত যাবতীয় রহস্য অধিগত করা যায় না। তাই যোগী পুরুষ দেহকে অবলম্বন করিয়া দেহে থাকিয়াই দেহের সমস্ত রহস্য অবগত হইয়া দেহাতীত বস্তুকে জ্ঞাত হন এবং দেহাভিমান শূন্য হইয়া জীবন মুক্ত রূপে বিহার করেন। তো এখানে দেহের যে পঞ্চকোষ মানে পুরো পুরো মানে এটা আমি দুভাগে আমরা মানে দু ভাব দিয়ে আমরা ভাবতে পারি। এক হচ্ছে স্থূল থেকে সূক্ষ্ম, আবার যদি আমরা সূক্ষ্ম থেকে নিই সূক্ষ্ম থেকে স্থূল। দুভাবেই দেহকে দেখা যায়। তো এখানে যে প্রথম যেটা আছে সেখানে যে 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 24টা অঙ্গ আছে, সেটাকে আমাদের সেটাকে আমাদের প্রথমে বুঝতে হবে, তারপর ম্যাপিং তুমি যেটা বললে সেটা আপনি আপ হয়ে যাবে। তো প্রথম এবং ঠাকুর এই কথা বলতে গিয়ে আমাদেরকে বলেছিল যে কি বলে
সন্ধি পুজোতে 24 মিনিট কেন না হয়, অষ্টমী নবমী যে সন্ধিক্ষণে 24 মিনিট কেন না হয়, 25 মিনিট কেন না হয় না, আহ বা 23 মিনিট কেন না হয়, সেই 24 মিনিটটা কোত্থেকে এসছে? যেটা আমরা দুর্গাপুজোর সময় সন্ধি পুজো করি, তো সেই 24 মিনিট হচ্ছে 24টা তত্ত্ব, যেটা যেটা আমাদের শরীর তত্ত্বে বা এই চ্যাপ্টারে যেটা আমরা করছি সেটা হচ্ছে শরীর তত্ত্ব, পুরো আহ অদ্বৈত বেদান্তে যেটা বলা হয়। তো সেটা যেটা প্রথম তত্ত্ব, আহ সেটা হচ্ছে যে যেটা বুঝতে হবে, প্রথম তত্ত্ব হচ্ছে আমাদের বেশ শরীর। বেশ শরীরটা কি হচ্ছে? পৃথিবী, জল, বায়ু, আহ পৃথিবী, জল, বায়ু, আকাশ, আহ পঞ্চরটা হচ্ছে ইথার। অগ্নি অগ্নি আকাশ বায়ু তেজ জল ও পৃথিবী, আকাশ বায়ু তেজ জল ও পৃথিবী। কোথায় গেল বিশ্বনাথ দা? বিশ্বনাথ দা কি কেটে গেল নাকি লাইনটা? মিউট হয়ে গেছে বিশ্বনাথ দা। বিশ্বনাথ দা মিউট হয়ে গেছেন আপনি। কিরকম একটা পাশে কি একটা ইয়ে দেখাচ্ছে, চিহ্ন দেখাচ্ছে, ও হোস্ট ওটা। বিশ্বনাথ দা আপনি মিউটেড, আনমিউট করতে হবে। কি হলো, ফোন করবো? ফোন করছি। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, একটু আমার হয়েছিল। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। হ্যাঁ এখন মুশকিলটা কি হচ্ছে, আমরা একটু ইংরেজ হয়ে গেছি না, হ্যাঁ। তাই ইংরেজিটা মনে থাকে, বাংলাটা ভুলে যায়, বুঝলে? হ্যাঁ, তো তো এইটা এটা আমি পাঁচটা বলবো, দেখবে তোমার পাঁচটার সঙ্গে না মিলে গেছে। হুম ঠিক আছে। আর আত্মা হচ্ছে এই পাঁচটা হয়েও এই পাঁচটার উপরে। ঠিক আছে। আচ্ছা, হুম তারপরে তারপরে যেটা আছে, যেটাকে সূক্ষ্ম বলা হয়। হুম ঠিক আছে। তো সূক্ষ্ম, যেটা সূক্ষ্মকে বলা হয়, সেটা হচ্ছে শব্দ, টাচ, দর্শন, শব্দ, কর্ষণ, দর্শন, আচ্ছা টেস্টটা হচ্ছে বাংলায় কি বলে, আহ আহ স্বাদ, আর আহ, আর আরেকটা হচ্ছে গন্ধ, যেটা হচ্ছে স্মেল। এটা হচ্ছে তারপরে হ্যাঁ, রূপ রস গন্ধ স্পর্শ বর্ণ। হ্যাঁ, এই রূপ যে পাঁচ, রস এই গন্ধ স্পর্শ বর্ণ, হ্যাঁ। বর্ণ, এই যে পাঁচটা এলো, এটা কিন্তু তার উপরে বসে আছে। ঠিক আছে। হুম। আচ্ছা, হুম এবার কি এলো, এবার তার সঙ্গে আমার পাঁচটা এলো জ্ঞানেন্দ্রিয়। ঠিক আছে। যে ইন্দ্রিয় আমাদের জ্ঞান ইয়েটা করছে, সেটা হচ্ছে কি, আহ চোখ, কান, নাক, জিভ, আর স্কিনকে কি বলে, চর্মা ত্বচা, ত্বক, চর্মা চর্মা। ত্বচা, ত্বক, ত্বক। ত্বক। ঠিক ত্বক। আছে। হ্যাঁ, তো হুম এটা হয়ে গেল জ্ঞানেন্দ্রিয়। হ্যাঁ, তারপরেই আসছে আমার কর্ম ইন্দ্রিয়। ঠিক আছে। এই কর্ম ইন্দ্রিয়টা কি হচ্ছে, হাত, পা, মুখ, পায়ু এবং জননেন্দ্রিয়। ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে পুরো গ্রস এলিমেন্ট হয়ে গেল। ঠিক আছে। এবার আমি সাবটুল এলিমেন্টে চলে আসছি। আর সাবটুল এলিমেন্টে কি হচ্ছে, যে চারটা আছে 24 তত্ত্বে চতুর্থ। আহ একটা হচ্ছে কি, আহ বুদ্ধি, অহংকার, আর তার উপরে চেতনা। ঠিক আছে। মন, বুদ্ধি, অহংকার,
তার উপরে চেতনা। হ্যাঁ, এবং হ্যাঁ, আত্মা, ওটাকেই বলে মন বুদ্ধি চিত্ত অহংকার। হ্যাঁ, মন বুদ্ধি চিত্ত অহংকার, এই যে চিত্ত যেটা সেটা হচ্ছে চেতনা। হুম। তো এই যে চারটা এলো, তার উপরে হচ্ছে আত্মা। ঠিক আছে, আত্মা, এই চারটার উপরে হচ্ছে আত্মা। এবং যখন আত্মা যখন যায়, সঙ্গে করে কি নিয়ে যায়? সঙ্গে করে মন, মনের চিত্ত পার্টটা নিয়ে যায়, কর্ম যেটা থাকে, যে বুদ্ধি, যেটা বুদ্ধি বলি আমরা, সেটাকে নিয়ে যায়, অহংকারটা নেয় না। হ্যাঁ, তো সেটা হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম চরিত। এবার আমি এই পুরো জিনিসটাকে ঠাকুর যেভাবে মানে লিখেছেন, আহ এবার এবার আমি কোষ, এটা আমি কোষে, এবার এই পুরো জিনিসটাকে আমি কোষে ম্যাপিং করছি। ঠিক আছে। আচ্ছা, তো প্রাণ সহ, প্রাণ তো আছেই, যেটা আমাদের প্রাণ, পঞ্চবায়ু ও পঞ্চকর্ম ইন্দ্রিয়, এটাকে প্রাণময় কোষ বলে। ঠিক আছে। তো পঞ্চকর্ম ইন্দ্রিয় যেটা, হাত, পা, মুখ, পায়ু এবং জনন ইন্দ্রিয়, এটা 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 আর পঞ্চ প্রাণ, পঞ্চবায়ু। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার প্রাণময় কোষ। তো প্রাণময় কোষের ক্লারিটিটা এসে গেল, এটা হচ্ছে প্রাণময় কোষ। এই পঞ্চ কর্ম ইন্দ্রিয় দ্বারা যুক্ত প্রাণ, এই প্রাণময় কোষ বলিয়া কথিত। এই প্রাণময় কোষ সহিত যুক্ত হয় অন্নময় কোষ, যেটা আমাদের অন্নময় কোষ, অন্ন দ্বারা তৃপ্ত হইয়া সর্বকর্মে প্রবৃত্ত হয়। তার মানে এই 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 পুরো জিনিসটা, মানে যেটা হচ্ছে হাত পা সঙ্গে যে এই যে অন্নময় কোষ যেটা আছে, সেটা যদি মিলে গেছে তখন কর্মে শুরু করে। তো এই পঞ্চবায়ু ও পঞ্চকর্ম ইন্দ্রিয়টাকে ঠাকুর জুড়ে সেটাকে বলা হয় প্রাণময় কোষ। ঠিক আছে। তো এই প্রাণটা প্রাণময় কোষ, এই প্রাণময় কোষের সহিত অন্নময় কোষ যদি যোগ করা হয়, তখন আমরা কাজ করি। তারপর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মন মিলিত হইয়া অন্নময় কোষ উৎপত্তি। তো সরি, মনোময় কোষ। মনোময় কোষ হচ্ছে কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মানে কি? যেটা হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় ও মন এবার এলো। তো মন যদি আমরা মিলিয়ে দিই ম্যাপিং এ, আমি একটা ড্রয়িংও করেছিলাম এক জায়গায়, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় আর মন যদি করি, তো সেটাকে আমি বলছি মনোময় কোষ। তো আমার অন্নময় কোষ হয়ে গেল। তার উপরে আহ কি বলে, কর্ম ইয়ে নিয়ে প্রাণময় কোষ হয়ে গেল, প্রাণের সঙ্গে ওই কর্ম ইন্দ্রিয়টা আছে। এবং তারপরে আমি হয়ে গেলাম, কভার করলাম মনোময় কোষ। সেটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মন মিলিত হয় মনোময় কোষ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, আমি, আমার ইত্যাদি বিকল্প হচ্ছে মনোময় কোষ। এই মনোময় কোষের নাম আদি ভেদ ভেদ কল্পনা বা সফুরানের দ্বারা জানা যায়। তো এই কোষগুলো এভাবে জানা যায়। তো অন্নময় এবং প্রাণময় কোষ, আমরা নর্মালি অন্নময় ও প্রাণময় কোষে আছি। এবার এবার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন ও বুদ্ধি। তো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন ও বুদ্ধি, তো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়টা কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে মানে একটা কিন্তু এবার ওভারল্যাপিং হচ্ছে। এটা কিন্তু যদি মানে এটা না একে ঠিক বোঝা যায়, এটা একটা ওভারল্যাপিং হচ্ছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযোগে বিজ্ঞানময় কোষ হয়। তো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি হলো? চোখ, কান, নাক, জিভ ও ত্বক। এর সঙ্গে মন ও বুদ্ধি, হ্যাঁ, যেটা 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 কি মেন্টাল ফ্রেমে আছে, এইগুলোকে যদি আমরা জুড়ে দিই, তাহলে তাহাকে বলা হয় বিজ্ঞানময় কোষ। হ্যাঁ, জ্ঞানেন্দ্রিয়, তার মানে জ্ঞানেন্দ্রিয় সঙ্গে আমি জ্ঞানময় কোষের সঙ্গে যদি আমি মন বুদ্ধি জুড়ে দিই, তো বিজ্ঞানময় কোষ হলো। তো এই বিজ্ঞানময় কোষের সমূহে ব্যক্তি বুদ্ধি ও অহংকার, এগুলো সব আহ, প্রমাণ পায়। এই জন্য মনের কারণ তত্ত্ব এবং বুদ্ধির কর্তৃত্ব, চিত্ত এবং ইন্দ্রিয়াদি, চিত্তটা এখানে চলে এলো, ইন্দ্রিয়াদির অনুগমনকারী চৈতন্যের প্রতিবিম্ব শক্তি বিজ্ঞান নামে প্রকৃতির বিকার। কারণ এখানে চৈতন্যতার প্রভাবটা করছে, যে মন মন আর ইয়ে চলে এলো, কি বলে, বুদ্ধি।
সেটা কিন্তু চৈতন্যের প্রকাশ। মানে চৈতন্যটা যেটা আছে সেটা আমরা বুঝতে পারি একটা মানুষের মনে যখন সে একটা মন ও বুদ্ধি এবং সেটা যখন প্রকাশ পায় কোনো যে কোনো মানে ভার্টিব্রেটে, সেটা হচ্ছে কনসিয়াসনেস বা সেটা হচ্ছে চেতনা। ঠিক আছে, এবার এই মন প্রাণ বিজ্ঞানময় কোষ ও আনন্দময় কোষ এই সব আহ এইগুলো কভার করা হলো। মন প্রাণ বিজ্ঞানময় কোষের সমষ্টিকে আনন্দময় কোষ বলে। তো মন প্রাণ ও বিজ্ঞানময় কোষ, হ্যাঁ, তো বিজ্ঞানময় কোষটা আমরা কভার করলাম। বিজ্ঞানময় কোষটা কাকে বলে, এবং সেই বিজ্ঞানময় কোষের সঙ্গে আমরা যদি মন আর প্রাণ দিয়ে দিই তাহলে সেটা হচ্ছে আনন্দময় কোষ। হ্যাঁ, তো বঞ্চিত লাভের প্রকাশপ্রাপ্ত প্রিয় প্রমোদরূপে পরিণত স্থিররূপী আহ তমবৃত্তি আনন্দ স্বরূপ আত্মার দ্বারা, এটা মানে আনন্দ স্বরূপ চিত্ত, মানে মন থেকে বুদ্ধি অহংকার যদি সরিয়ে দেওয়া হয় তো যেটা বাঁচে সেটা হচ্ছে চিত্ত। তো সেইটা হচ্ছে আহ চিত্ত। ঠিক আছে, এর এবং এটা হচ্ছে আনন্দময় কোষ রূপে পরিণত হয়। সৌভাগ্যশালী ব্যক্তিগণের পূর্ণকর্মে অনুভবের সময় এই আনন্দময় কোষ তত প্রকাশ পায়। দেহধারী বিনা চেষ্টায় এই আনন্দময় কোষে সুখানুভব করে। আনন্দময় কোষ পূর্বরাক্ত চারি কোষের কারণ সমৃদ্ধ, সেই জন্য ইহাকে কারণ শরীর বলে। আনন্দময় কোষকে কারণ শরীর বলে। তো কারণ শরীরের মানে কি, জাস্ট আমার সুখ মানে স্থূল শরীরের উপরেই কিন্তু কারণ শরীর, এবং সেইখানে যদি তুমি ম্যাপিং করে এই যে গেলে, এবং জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় এটা কিন্তু ইসের উপরেই আছে, কি বলে দেহের দেহের উপরে আছে। দেহ মানে কি বলে ওটা দিয়ে শরীর উম, উম, আহ, অন্নময় কোষের উপরেই আছে। তো যেহেতু এই চারটে অন্নময় কোষের উপরে আছে, এবার সেটাকে সেই জন্য বলা হয় কারণ শরীর। অন্নময় আমার এই শরীরটাকে বলা হয় স্থূল শরীর, তার উপরে বলা হয় কারণ শরীর। তো কারণ শরীরে কি রইল, কারণ শরীরে রইল বুদ্ধি রইল, মন রইল স্থূল শরীরের উপরে, এবং সেখানে সেই কি বলে সেন্স রইল, শব্দ টচ এটা রইল। সেটার থেকে আমরা এবং তারপরে আমরা মন ইয়ে জুড়ে দিলাম, তো সেটা হয়ে গেল কারণ শরীর। কারণ শরীরের উপর যখন আত্মা স্বয়ং প্রকাশ করে, হ্যাঁ, সেই সবকিছু সাক্ষী কিন্তু সে সেখানে নয়, সেটা হচ্ছে কি সূক্ষ্ম শরীর। আত্মা কিন্তু এই সবের কারণ, তার রূপ, কিন্তু সে সেটা নয়। তো সেটা বোঝাতে গিয়ে আহ একটি বইতে লেখা আছে যেরকম, যদি আমরা দেখি লাইট জ্বলছে, তো লাইট যেটা জ্বলছে সুইচ অন করছি লাইট জ্বলছে, সুইচ অন করছি ফ্যান চলছে, তো আমি দেখতে পাচ্ছি লাইট জ্বলছে একটা আলোকিত হলো, ফ্যান চলছে ফ্যানটা ঘুরছে আমরা হাওয়া হাওয়া পাচ্ছি। কিন্তু এই যে জিনিসটা চলছে তার মূলে কি, এবং সুইচটা অন করছে সেটা হচ্ছে তার মূলে কিন্তু আছে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। আমরা কিন্তু বিদ্যুৎকে দেখতে পাচ্ছি না, সে কিন্তু সবার মূলে, কিন্তু লাইট বিদ্যুৎ নয়, ফ্যান চলছে বিদ্যুৎ নয়, এসি চলছে বিদ্যুৎ নয়, কিন্তু বিদ্যুতের কারণেই কিন্তু এই ফ্যান চলছে, এসি চলছে, সবকিছু চলছে। তো এবার আমি যদি রিভার্সটা আসি, সেই যে বিদ্যুৎ যার কারণে সবকিছু হচ্ছে, আমি তো নিচে অন্নময় কোষ থেকে উপরে গেলাম, এবার আমি উপর থেকে নিচে আসছি। তো এই যে বিদ্যুৎ যার কারণে এই লাইট জ্বলছে ফ্যান চলছে সবকিছু চলছে, সেটা হচ্ছে আমার চেতনা, সে হচ্ছে আত্মা। সেই যে আত্মা এবং চৈতন্য স্বরূপ সেটা হচ্ছে সেই সূক্ষ্ম ভাগ, যেটাকে আমি বলতে পারি ইলেকট্রিসিটি। তাকে দেখা যাচ্ছে না, তাকে বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ বলো। এখানে একটা তোমাদের ইংলিশ ওয়ার্ডের জন্য একটু মনে হয় কনফিউশন হয়েছে। অ্যাকচুয়ালি স্থূল থেকে সূক্ষ্ম হয়, সূক্ষ্ম থেকে কারণ। অ্যাস্ট্রালটা ইজ কল্ড সূক্ষ্ম, আর কারণটা ইজ কল্ড কজাল। হ্যাঁ স্থূলটা হলো ম্যাটেরিয়াল, সূক্ষ্মটা হ্যাঁ হলো অ্যাস্ট্রাল, আর কারণটা হলো কজাল। তো সবার হ্যাঁ উপরে হ্যাঁ, কজাল আছে, সবার উপরে তারপরে যেটা হচ্ছে সেটা কজেল বডি, কারণ শরীর। কজাল, হ্যাঁ কারণটা। তো এই যে কারণ শরীর বা সূক্ষ্ম শরীর, হ্যাঁ, যে 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 শরীরটা ওখানে আছে,
সেই শরীরটা কারণ শরীরের উপরে কিন্তু সূক্ষ্ম শরীর। না না, ওইটাই বলছি যে না, কারণের নিচে সূক্ষ্ম, সূক্ষ্মর নিচে স্থূল। কারণটা আনন্দময় আর তার উপরে আত্মা। No, তাই কি? no. দেখতে দেখো, দেখতে হবে এই জায়গাটা। সূক্ষ্মটা অ্যাস্ট্রাল, যেটাতে প্রাণ আছে, মন আছে, হ্যাঁ, জ্ঞানেন্দ্রগুলো আছে, দাঁড়াও, আর কারণে খালি আনন্দটা আছে। তাই কি? তাই কি? কারণ কি উপরে? কারণ সবচেয়ে উপরে, কজল যেটা। এক মিনিট দাও। দাঁড়াও। এই আনন্দময় কোষকে কি কারণ শরীর বলে? No. হ্যাঁ, হ্যাঁ, তুমি তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো, হ্যাঁ তুমি ঠিক বলছো। হ্যাঁ, সূক্ষ্ম শরীর যেটা প্রথম আছে সেটা হচ্ছে স্থূল শরীর। তারপর হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম শরীর যেটা কারণ, কারণ, হ্যাঁ, তারপর সূক্ষ্ম কারণ। শরীর। হ্যাঁ, স্থূল শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, ঠিক বলেছো। হ্যাঁ, তো স্থূল শরীর সঙ্গে সূক্ষ্ম শরীর আসছে। সেই সূক্ষ্ম শরীরের সঙ্গে মন, আনন্দ অন্নময় কোষ, তার সঙ্গে মন মিলছে, বুদ্ধি মিলছে, এবং এবং প্রাণ মিলছে। এটা মিলে হচ্ছে তোমার সূক্ষ্ম শরীর। হ্যাঁ, সূক্ষ্ম শরীরের উপরে যেটা যেটা কারণ শরীর, কারণ শরীরের সঙ্গে, হ্যাঁ, এবং তারপরে যেটা কারণ শরীর হচ্ছে, যে শরীরটা আমার আবার জন্ম নেবে, হ্যাঁ, পিতৃশক্তি, মাতৃশক্তি আর তো কারণ শরীর যেটা, সেটা হচ্ছে তোমার আত্মা। আত্মার সঙ্গে তোমার সংস্কারটা যাচ্ছে, ওই যে পার্টটা আছে, তোমার সংস্কারটা যাচ্ছে, তোমার এবং তোমার মনের যে সংস্কার পার্টটা, সেই পার্টটা কিন্তু তার সঙ্গে চলে যাচ্ছে। হ্যাঁ, আত্মার সঙ্গে মনের যে সংস্কার আর চিত্ত, সেইটা চলে যাচ্ছে। সেই জন্য এটা তুমি ঠিক বলেছো। হ্যাঁ, এখন আবার ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে কারণ শরীর। কারণ শরীরই আবার জন্ম নেয়। হ্যাঁ, কারণ সেই জন্য নামটা কারণ, কারণ জন্মের ওই কারণটা হচ্ছে ওটা। ঠিক বলেছো, কারণ শরীরের সঙ্গে আত্মা, আত্মার সঙ্গে ওই মন, চিত্ত এবং সংস্কারটা যায়। সেই জন্য আমরা যেটা পাপ পুণ্য যেটা বলি, ক্রেডিট ডেবিট, সেটা কিন্তু মানে জন্ম জন্মান্তরের যে কর্মফলটা, সেটা কিন্তু ওই কারণ শরীরের সঙ্গে যুক্ত হয়। হ্যাঁ, সূক্ষ্ম শরীরটা সূক্ষ্ম শরীরের পর কারণ শরীর, কারণ শরীরটা কিন্তু আহ পরে সূক্ষ্ম শরীরের মধ্যে ওটা আছে, এবং কারণ শরীরটা তারপরে জন্ম নেয়। হ্যাঁ, তো সেই জন্মের কারণ হচ্ছে কারণ শরীর। সেই জন্য ওটা আহ ইয়ে আছে। ঠিক আছে। তো তো এই সূক্ষ্ম শরীর, কারণ বিশ্বনাথ দা, শরীর, আপনি যদি পরে একটা এঁকে পাঠান তাহলে মনে রাখতে সুবিধা হ্যাঁ, হবে। এটা এটা আমি কোষের সাথে, হ্যাঁ এটা আমি এঁকে দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। তো এটা আমি এঁকে আমি ডায়াগ্রামটা দিয়ে দেবো এই তিনটে ইসের সঙ্গে। হুম। তো কোষের সাথে কিরকম সম্পর্ক, কোষের সাথে যেটা বললেন সেটা একটু এঁকে হ্যাঁ, পাঠালে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমি এঁকে এঁকে পাঠিয়ে দেবো। হুম। ঠিক এটা আছে। এটা প্রণব গীতাতেও খুব ভালোভাবে এটা এক্সপ্লেন করা আছে। হুম, আমি এটা প্রণব গীতাতেই এটা পড়েছিলাম। তো তো এটাকে আমি এঁকে, আমি ওই সময় এঁকে না ম্যাপ করেছিলাম। তো এটা আমি পাঠিয়ে দেবো এই 24 ইসের সঙ্গে, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, এবং তারপরে কারণ শরীর। তো এই যে হ্যাঁ, হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে ওখান দিয়ে উল্টো দিক দিয়ে যায়, কারণ শরীর মানে যেটা জন্মের কারণ, সেটা যায় আত্মার সঙ্গে আমার সংস্কারটা, মনের যে সংস্কারটা, সেটা চলে যায়, যেটা আমরা আমরা যে সাধনা করছি, সাধনার যে ফলটা চলে যায়, আমাদের কর্মের ফলটা চলে যায়, সেটা হচ্ছে কারণ শরীর। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর, এবং যেটা হচ্ছে স্থূল শরীর। সূক্ষ্ম শরীরে মনের পার্টটাও থাকে, আবার এই কি বলে, যে চিত্ত বা অহংকার, বা ওখানে গিয়ে যে রব কি বলে,
রূপ, রস, রূপ গন্ধ, রস এটা কিন্তু গন্ধ সূক্ষ্ম শরীর, বর্ণ এটা কিন্তু স্পর্শ, সূক্ষ্ম মানে শরীরের পার্ট। 24টা তত্ত্ব নিয়ে এই সূক্ষ্ম শরীরটা, আর 17টি তত্ত্ব নিয়ে কারণ শরীর। হ্যাঁ 17টি তত্ত্বের মধ্যে ওই ইয়েটা চিত্তটা থাকছে না, পাঁচটা মানে যে কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, যে 3 5 15 আর 3টে থাকছে মন বুদ্ধি অহংকার। এই 17টা নিয়ে কারণ শরীরটা, যেটা আমি পড়েছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই 17টার কারণ শরীর, তারপরে সূক্ষ্ম শরীর হুম 17টা চলে যায়। ওই হুম 17টা আমাদের শরীরের থেকে চলে যায়। 17টা নিয়ে কারণ শরীরটা তৈরি, হ্যাঁ। হ্যাঁ, এবং সেই কারণ শরীরটা চলে যায়। তো আমি এটা ম্যাপ করে আমি 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 দিয়ে দেবো, ঠিক আছে? এটা আমার করা আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আর আছে। আরেকটা জায়গা আমি শুনেছিলাম বা পড়েছিলাম, সেটা হচ্ছে হুম যে এই কারণ শরীরের পরে হচ্ছে তুরীয় শরীর। তুরীয় মানে যারা হয়তো এই মানে জীবনমুক্ত পুরুষ, হুম তারা তুরীয় স্টেটে চলে যায়, মানে স্থূল দেহ সূক্ষ্ম কারণ ছেড়ে হুম সেখানে ওই মানে ওনারা তো আর জন্মে নেবেন না, মানে জন্ম নেওয়ার ওদের কারণ নেই কোনো, ওনারা তো মোক্ষ প্রাপ্ত বা মুক্ত হয়ে গেছে, তো হ্যাঁ তারাও তুরীয় স্টেটে থাকে। তুরীয় স্টেট ওটাকে। হ্যাঁ, সেটা বায়ু স্টেট। তুরীয় স্টেট মানে কি হচ্ছে, তোমার যে সংস্কারটা আছে, যেটা হুম কারণ শরীরে চাচ্ছে, হুম সংস্কারটাকে কেটে দাও, সংস্কার তো শেষ হয়ে গেল, ওখানে কিছুই নেই আর, শুধু আত্মা। কিছু তো ওই পার্টটা নেই, তাহলে যে পার্টটা বাঁচলো সেটা শুধু হচ্ছে আত্মা। তুরীয় শরীর। হ্যাঁ, ওটা ওটা হচ্ছে কারণের পরে আর কি। হ্যাঁ, কারণের পরে ওই পার্টটা কেটে দিল না, সাধনা করতে করতে সংস্কারটা কিন্তু কেটে দিল, হ্যাঁ হ্যাঁ, তখন যে শরীরটা রইলো সেটা হচ্ছে তুরীয় শরীর। ঠিক। ঠিক আছে? তো এটা আমি ম্যাপ হুম, করে দিল, ম্যাপ করে দেখলে একসঙ্গে না ক্লারিটিটা আসে। এ বলতে ঠিক। গেলে না অনেকটা কনফিউশন হয়ে যায়। এই যে রূপ রস গন্ধ স্পর্শ বর্ণ, এই পাঁচটাকে একসঙ্গে কি বলে? যেমন আমরা জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় বলছি, এটাকে কি বলে? কোনটা? পঞ্চভূত। না না, পঞ্চভূত। পঞ্চভূত তো আকাশ বায়ু তেজ জল ও না পৃথিবী। না, এটা পঞ্চভূতে পঞ্চ তন্মাত্রা, যেটা যে যেমন চোখ দিয়ে আমরা দেখছি, হ্যাঁ, ওইটার গুণ হচ্ছে, আমি চোখের আমি কাজই তোমাকে, হচ্ছে হ্যাঁ পঞ্চ হ্যাঁ, তন্মাত্রা। আমি তন্মাত্রা তোমাকে বলে, হ্যাঁ বলছি তন্মাত্রা। পঞ্চ অন্নময় কোষের যে পঞ্চ পঞ্চ যে পঞ্চ শরীর যেটা, সেটা হচ্ছে তন্মাত্রা। পৃথিবী, জল, অগ্নি, বায়ু আর আচ্ছা। আকাশ ইথার। আকাশ আকাশ আকাশ। বায়ু তেজ জল ও পৃথিবী। হ্যাঁ, তেজ তেজ কি মানে বলে? ফায়ার, মানে অগ্নি অগ্নি। হ্যাঁ আকাশ হ্যাঁ বায়ু অগ্নি জল ও পৃথিবী। হ্যাঁ, এটা হচ্ছে গ্রস। তারপরে যেটা তন্মাত্রা আসছে, সে তন্মাত্রা হচ্ছে শব্দ, রূপ রস গন্ধ গন্ধ, স্পর্শ বর্ণ। স্পর্শ, বর্ণ, এটা হচ্ছে তন্মাত্রা। ঠিক আছে? হুম হুম। তারপর হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, মানে জ্ঞানের যে ইন্দ্রগুলি। ঠিক আছে? চোখ কান নাক জ্ঞান, জিভ আর হ্যাঁ, ত্বক। জ্ঞানের আমরা ইন্দ্র কি, মানে এই এই সেন্সরি পাঁচটা অর্গানস, জিনিস হ্যাঁ। এই পাঁচটা জিনিস যদি তুমি কেটে দাও, আমাদের শরীর কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। না। আমাদের প্রসেস করে, কারণ চোখ কেটে দিলে দৃষ্টি, চোখ, নাক, জিভ, আর যদি আমাদের সেন্সেশন, যে স্কিনের যে সেন্সেশন যদি সরিয়ে দেওয়া হয়, তো আমাদের জ্ঞান কিন্তু জিরো হয়ে যাবে, যদি দেখো এই পাঁচটা জিনিস যদি কেটে দিই। ঠিক আছে? তো হুম সেইটার জন্য বলা হয় জ্ঞানেন্দ্রিয়। তারপরে যে পাঁচটা আছে সেটাকে বলা হয় কর্ম ইন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয় মানে কি? হাত, পা, মুখ, পায়ু এবং জনন ইন্দ্রিয়, এটা হচ্ছে আমার কর্ম ইন্দ্রিয়। হুম এছাড়া অন্য কিছু দিয়ে আমি কর্ম করতে পারবো, কিন্তু কর্ম করতে গেলে এখন এটা না লিঙ্ক আছে সবকিছু। এবং তারপরে হচ্ছে মন, যেখানে কি বলা হচ্ছে কি, মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত, চেতনা। এবং এখানে যদি তুমি দেখো, এগুলো এখন ইন্টারলিঙ্ক, মানে এগুলো এখন কোনো জিনিস যদি প্রসেস করতে হয়, তো তো বিশ্বনাথ দা, প্রসেস। আমি এটা কথা বলছি, মানে বাংলাটাতে যতটা আমি জানি, চেতনাটা হচ্ছে আলাদা জিনিস, চিত্ত মানে হচ্ছে যেটাকে আমরা মেমোরি বলছি, স্মৃতি যেটা, সেটা চিত্ত। আর চেতনা মানে তো সেই যে না না, সচ্চিদানন্দ চিত্ত না, যেটা। না না না, তার দুটো আছে, একটা হচ্ছে চিত, আমি চিতের কথা বলছি। চিত্ত, না, হ্যাঁ, ওই চিত্তটা চিত আলাদা। যেটা আপনি বলছেন, এখানে বাংলাতে মানে যে চিত্তটা ইন্দ্রিয়গুলোর কথা পঞ্চের মধ্যে আসে না, সেটা চেতনা। হ্যাঁ, চিত যেটা সৎ না, চিত আনন্দ। চেতনাটা, চেতনাটা যে চিত আপনি বলছেন সেটা আলাদা, কিন্তু এখানে যে চতুর্বিংশতি তত্ত্বের মধ্যে যে চিত্ত কথাটা এসছে,
চয় চিত্ত হর্ষই তয় চেতনা তয়। নয়। হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ, চিত্ত এই চেতনা চিত্তটা নয়। হচ্ছে মেমোরি, মানে এটার সঙ্গে চেতনাকে গুলিয়ে ফেললে হবে না, না, চেতনাটাকে চিত চেতনা বলা হচ্ছে যায়। চিত, চেতনা হচ্ছে হ্যাঁ চিত, চিত, যেটা আর সৎ এটা চিত হচ্ছে আনন্দ চিত্ত। যেটাকে আমরা বলছি, হ্যাঁ হ্যাঁ, সেইটা হচ্ছে চিত। কিন্তু চিত্ত চিত মানে এখানে স্থির। চয় হর্ষই তয় তয়, সেই চিত্ত মানে হচ্ছে মেমোরি, যেটাকে আমরা হ্যাঁ, মানে স্মরণ এইটা রাখি যে হ্যাঁ, জিনিসটাকে আর কি। এইটা হচ্ছে এটা এটা হচ্ছে কি, যদি মন থেকে বুদ্ধি অহংকার সরিয়ে দেওয়া হয়, তাহলে যেটা বাঁচে সেটা হচ্ছে চিত্ত। ওটা হচ্ছে পিওর ফিলিং রূপে আছে। ফিলিং না ওটা সম চিত্ত অল না, ফিলিংস। একটা বাংলা টার্মে একটা গন্ডগোল হচ্ছে, ওটা চিত বা চেতনা, আর চিত্ত মানে যেটা চেতনা হচ্ছে নয়, চয় আমি হর্ষই তয় মন তয়। বললাম। আমি মনের না তিনটে পার্ট আছে, মনের তিনটে চারটে পার্ট আছে, মন, বুদ্ধি, অহংকার। ঠিক আছে? বুদ্ধি এবং অহংকার কিন্তু আবার মনের মধ্যেই। মন, বুদ্ধি, অহংকার তিনটে কিন্তু একটা হ্যাঁ, এই বুদ্ধি আর অহংকারটাকে যদি সরিয়ে দিতে হবে, মনের যে পার্টটা বাঁচলো সেটা হচ্ছে চিত্ত। কিন্তু বিশ্বনাথ একটা মানে যদি আমি চিত্ত 24টার, আর চেতনার কিন্তু এটা টার্মিনোলজিতে গন্ডগোল হয়ে যাচ্ছে। চিত্ত আচ্ছা বিষয়টা মানে মেমোরি, যেটাকে আমরা বলি আচ্ছা ইংরাজিতে আমি একটা মেমোরি, প্রশ্ন করি। সেটাকে চিত্ত বলা হচ্ছে। আর হ্যাঁ, চেতনাটা তো সম্পূর্ণ আলাদা জিনিস, যেটাকে চেতনা আমরা হচ্ছে চিত চিত। বলি, সচিত চেতনা তো আনন্দ। আত্মার দিকে চলে গেল। হ্যাঁ, তো তো বিশ্বনাথ ঠিকই হ্যাঁ বলছেন হ্যাঁ যে হ্যাঁ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এই চারটে তত্ত্বই বাকি থাকলো 24টার মধ্যে, মনে হয় সেটাই বলতে চাইছেন তো। মানে হ্যাঁ। পাঁচ তো পাঁচ চিত্ত পাঁচ আর পাঁচ আর চেতনাটা এক, এক চেতনা আর নয়, এক চিত্তটা নয়। এক নয় কিন্তু। হ্যাঁ না, হ্যাঁ, চেতনা আত্মা তো ব্যাপারটা এদের সাথে আলাদা, আলাদা। চিত্ত হ্যাঁ, সেটা ব্যাপারটা। ঠিকই। হ্যাঁ, হুম সেটা ঠিকই আছে। হুম এই 24টা তত্ত্ব হুম। প্লাস আত্মা, আত্মা আলাদা, সেটাই বলতে চাইছেন মনে হচ্ছে আমার। আমার চিত্ত যেটা আমার বলছে, আমার আমি আমি যেটা বলতে চাইছিলাম একই কথা, সেটা হচ্ছে যে আমরা যে হিসেব করছি 24টা তত্ত্বের, সেখানে কিন্তু এই স্থূল দেহের যে 5টা তত্ত্ব রয়েছে, আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী, এটা 5টা হয়ে গেল। আর 3 5 15 হচ্ছে পঞ্চ তন্মাত্রা, জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়। তাহলে 15 আর 5 20 হলো। আর চিত্তটা যে চারটে রইলো সেটা হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। হুম হুম। এই সব মিলিয়ে তাহলে 20টা প্লাস 4টে 24টা 24। হলো। হুম। তাহলে এই 24টা নিয়ে আমাদের পুরো টোটাল তত্ত্বটা, তাই তো? যেটাকে বলা হচ্ছে হ্যাঁ, সূক্ষ্ম দেহ শরীর। এই এই সূক্ষ্ম দেহের শরীর কি 24টা তত্ত্ব নিয়ে তৈরি, সেটা প্রশ্ন ছিল আমার, যেটা বোধহয় কাবেরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 24টা তত্ত্ব, এটাই কারণ শরীরে। আমি আরেকটু দেখতে হবে, আমার এক জায়গায় নোট করা দেখো আছে। চিত্তটা, আমি আর যতটা চিত্ত জানি থেকে 17টা তত্ত্ব নিয়ে আর কি, দেহ যখন বেরিয়ে যায়, লিঙ্গ শরীর যেটাকে বলা হচ্ছে, সেই লিঙ্গ হ্যাঁ, আমি শরীরটাকে ওই 17টা তত্ত্ব নিয়ে। আমাকে তুমি যে দু আমার এখন মিনিট দাও। কনফিউশন আছে, দেখতে হবে, আমি আমি মানে আমি একদম তো- আমি খুব জোর দিয়ে বলতে আমি পারছি আমি না। তোমাকে আমি তোমাকে 2 মিনিট দাও। এই চিত্ত হুম। অহংকার না, এটা যেটা পাতাঞ্জলি যোগসূত্র থেকে নেওয়া। ঠিক আছে? হুম। ও আমি বিশ্বনাথ দা, এখানে একটা কি সমস্যা হচ্ছে বলুন তো, মানে বাংলায়, বাংলা মিনিং অনুযায়ী চিত্ত যেটাকে বলছে, চিত্ত কথাটা আলাদা, চেতনা কথাটা আলাদা। হ্যাঁ। তো চিত্ত যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে যেটাকে আমরা মেমোরি বলি, মানে স্মৃতি যেটা। আর চেতনা তো আলাদা জিনিস, চেতনা মানে সে আমার চেতনা চৈতন্যময়ী, সেই সেই ব্যাপারটা, কনসাসনেস যেটা। কনসাসনেস আর মেমোরিটা কিন্তু এক জিনিস নয়, সেইটাই বলতে চাইছি আমি। আচ্ছা, এবার আমি একটু বলছি যেটা 24 তত্ত্ব বলছেন, যে 24টা তত্ত্ব দিয়ে আমাদের যে শরীর তৈরি হচ্ছে, বা আমাদের শরীরের মধ্যে যে তত্ত্বগুলো দিয়ে আমরা এটা একটা শাস্ত্র মতে এই যে জ্ঞানময়, জ্ঞানময়, চক্ষুময় সব কটা যে আসছে, তার মধ্যে আমরা স্থূল আমার দেহ, স্থূল বডি, তারপর হচ্ছে সূক্ষ্ম শরীর, তারপরে হচ্ছে কারণ শরীর, তারপর যেটা অনিন্দ্যদা বললো তুরীয় শরীর। এবার যখন আমি জন্মগ্রহণ করছি, তখন আমার অন্নময় কোষ, শুধুই অন্নময় কোষে আমি জন্মেছি। এবার সেটাকে যদি আমি ভাগ করি, তার যে ভাগগুলো আসছে সবাই জানে। তারপরে যে আমি অন্নময় কোষ থেকে শুরু হতে হতে আমি যখন বড় হচ্ছি, আমার সবকিছুর মধ্যে থেকে সমস্ত কিছু জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমি অনুভব করছি। পুরো জগৎটাকে কিন্তু আমি জ্ঞানেন্দ্রিয় দিয়ে অনুভব করছি। তখন কিন্তু আমার মধ্যে অন্নময় কোষ শুধু জ্ঞানেন্দ্রিয় দিয়ে যা যা অনুভব করছে, অন্নময় কোষ আমার সেইগুলো দিয়ে আহ কি বলবো, প্রতিপত্তি হচ্ছে, বা সেগুলোকে উপলব্ধি করছে। সেটা কিন্তু আমার জ্ঞানেন্দ্রিয় শরীর।
ঠিক আছে, তারপর যেটা আমি আসছি, যেখানে আমি যাচ্ছি সাধনার যখন আমি করছি, আমি কিন্তু এই জ্ঞানেন্দ্রিয়গুলোকে বন্ধ করছি। অতএব আমি যখন এই জ্ঞানেন্দ্রিয়গুলোকে বন্ধ করতে যাচ্ছি, তখন আমার মেইন জ্ঞানেন্দ্রিয়র মধ্যে আমি যখন বড় হতে হতে, আমার যখন জ্ঞান হতে হতে, আমি জ্ঞানেন্দ্রিয়তে যখন যে পাঁচটাকে বলা হচ্ছে, সেখানে কিন্তু অহংকার আসছে না। অহংকারটা কিন্তু পরে আসছে। অহংকার তখন আসছে যখন আমি পরিপক্ক হয়ে গেছি এবং আমি ভারতী সেনগুপ্ত, আমি সব কিছু জানি, আমার জানার বাইরে প্রায় কিছুই নেই। তখন কিন্তু আমার অহংকারটা বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু আমি নিয়ে জন্মাইনি। ঠিক আছে, এবার তারপর যখন আমাকে স্থূল শরীরে যেতে হচ্ছে, তখন আমাকে এগুলো সবকটাই ছাড়তে হবে। বিজ্ঞানময় কোষ বলো, যেগুলো যা কিছু, সবকিছু ছাড়তে ছাড়তে আমি স্থূল শরীরে যাচ্ছি। স্থূল শরীরে গিয়ে তখন আমি যখন তখন আমি সূক্ষ্ম শরীরে যাচ্ছি। তাই সূক্ষ্ম শরীরে যাচ্ছি যখন, আমি স্থূল ছেড়ে সূক্ষ্মতে যাচ্ছি যখন, তখনও আমার মধ্যে কিন্তু জ্ঞানেন্দ্রিয় পার্টটা চলে গেছে, কিন্তু অহংকার পার্টটা থাকছে। সূক্ষ্ম শরীর লোকে যখন বলছে, তখন কিন্তু অহংকার থাকছে। আমি যখন সাধনায় এগোচ্ছি, সূক্ষ্মর দিকে যাচ্ছি, অহংকারের লেশ মাত্র আমার মধ্যে থেকেই যাচ্ছে। এবং এই সূক্ষ্ম শরীর থেকে যখন আমি কারণ শরীরে যাচ্ছি, তখন আমার অহংকারটা একেবারেই চলে যাচ্ছে, কিন্তু আমার সংস্কারটা রয়ে গেছে। এবং এই সংস্কারের বশীভূত হয়ে আমি আমার পরের জন্মটাতে যাচ্ছি। সেই কারণ শরীরে গিয়ে কিন্তু আমার সংস্কার, এবং যে সংস্কারটা আমার মধ্যে রয়ে গেছে, যে বাদ বাকি আমি সূক্ষ্ম থেকে কারণ শরীরে এসেছি সাধনা করতে করতে, সেটা আমার কারণ শরীরে রয়েছে বলে আমি আর একটা জন্ম গ্রহণ করছি। যেরকম আমরা সাধনা করতে করতে অনেকেই দেখেছি কারোর কারোর খেচড়ি লেগেছে, এবং সেই খেচড়িতে বাবা বলতেন যে তোর তো আগের জন্মে সংস্কার করা আছে, সেই জন্য তোর খেচড়ি হয়েছে। তার কারণটাই কিন্তু তাই যে আমি যে কারণ শরীর নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, আমার মধ্যে সেই সাধনার পুনরাবৃত্তি হবে। মানে আমার সূক্ষ্ম শরীর অব্দি হয়তো আমি এসেছিলাম, কিন্তু কারণ শরীরে গিয়ে আমি কোথাও না কোথাও আটকেছি, সেই জন্য আমি আবার এসেছি। মানে আমার সংস্কারটা পুরোপুরি কাটেনি। তারপরে যেটা অনিন্দ্যদা একটু আগে বলেন, তুরীয় শরীর, সে তুরীয় শরীরটা যখন হয়ে যাচ্ছে, সেটাকে বায়ু শরীর বলে। সেখানে কোনো কিচ্ছু নেই, না আছে অহংকার, না আছে চিত্ত, না আছে ছোক, কিছুই নেই, শুধুই মাত্র চেতনা, সম্পূর্ণরূপে একটি বিশুদ্ধ চেতনা, যেটা কিনা একদম মানে কি বলবো, একেবারে চলে গেছে বায়ুতে। সেই বায়ু শরীর যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি উপরে চলে যাচ্ছি। সেই বায়ু শরীরে কিন্তু আমার আর কিচ্ছু নেই, আমার বডিতে তখন কিন্তু আমি শুধুই বায়ু শরীরে আমার ওই আত্মাটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। সেইখানে কিন্তু আত্মা, এই বইতে, বাবার বইতে আছে, আত্মা যখন উপরে যাচ্ছে তখন আবার সেটা কি করে আসছে, সবাই পড়লে সবাই জানবে। যে বায়ু শরীর থেকে যখন মানুষ চলে যায়, সেই বায়ু শরীরটা কিন্তু তখন তার ইচ্ছেতে হয়। তিনি যদি চান তিনি গিয়ে সোর্সে মিলবেন, তাহলে তিনি সোর্সে বাবাজির সাথে মিলে যান। আর যদি তিনি মনে করেন না আমি সোর্সে যাবো না, আমি আবার আসবো, আমার কিছু কর্ম আমি সোসাইটিতে করব, তখন তারা আবার ফেরত আসেন। এক একজন মহান আত্মা, তিনারা ফেরত আসেন। মেইন বেসিক যে এটা, সেটা হচ্ছে এইটা। এবার শরীর তত্ত্বতে যখন আমি শরীর নিয়ে আলোচনা করছি, তখন আমার সবকিছুই আছে তার মধ্যে। তার মধ্যে আমার রাগ, দ্বেষ, হিংসা, যা যা বলো সবকিছুই আছে, সেগুলো সবকিছু কিন্তু ইন্দ্রিয়জাত। আর যেহেতু এটা একটা শাস্ত্র মতে যে ভাগ করা হয়েছে, আনন্দময় কোষ, প্রাণময় কোষ, জ্ঞান কোষ, জ্ঞানেন্দ্রিয় কোষ, এইগুলোকে করতে গেলে এর মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট হয়। কেননা এইগুলো যতক্ষণ না আমি সাধনার দ্বারা বুঝতে শিখছি বা বুঝতে পারছি, এগুলো বোধহয় বলে খুব একটা বোঝানো মুশকিল হয়। এটা সবাই নিজের নিজের মতো করে উপলব্ধি করে। হ্যাঁ, এবার আমি বলে দিচ্ছি, আমি বার করে নিয়েছি। সেটা হচ্ছে পাতাঞ্জলি যোগসূত্রে আহ, যেটা আছে, আহ, সেটার চ্যাপ্টার 1 সেকেন্ড শ্লোক, যেটা হচ্ছে যোগ ও চিত্তবৃত্তি নিরোধা, যোগ চিত্তবৃত্তি নিরোধা। ঠিক আছে, তো সেখানে
পাতঞ্জলি যে চিত্তর কথাটা বলছে, সে বলছে মানে কি করে সমাধি পায়, টোটাল এখানে বোঝাচ্ছে। সেখানে আমি চিত্তর পাঠটা শুধু তার মানে আমি ব্যাখ্যা করছি এখানে। হ্যাঁ, তো সেই চিত্তর কথায় বলছে সেটা হচ্ছে পূর্ণ চেতনা। তার মধ্যে হচ্ছে মানে হচ্ছে আমার যদি কনসিয়াস মাইন্ড যদি বলি, সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, এবং যেটা কাবেরী বলল মেমোরি, মেমোরি এবং ইমোশন, এই পুরো জিনিস নিয়ে যেটা সেটা হচ্ছে চিত্ত। তো সে যে কাবেরী একটু আগে বললো না যে যে মেমোরিটা নিয়ে যায়, হ্যাঁ সেটা হচ্ছে চেতন মন, অবচেতন মন, এবং তার সঙ্গে যে আমরা মেমোরি এবং ইমোশন যেটা যায় সেটা হচ্ছে চিত্ত, চিত আলাদা। তো এটা হচ্ছে চিত্ত। তো এখানে যেটা বলছে যে আমরা সাধনা করে করে, হ্যাঁ এই যে চিত্তর থেকে যে আমরা এই যে এই পাঠটাকে আমরা যদি বেরিয়ে যাব, নিরোধাহা মানে হচ্ছে যে এই জায়গাটাকে আমি সাপ্রেস করে এই চেতনা, আনকনসিয়াস মাইন্ড এবং মাইন্ডে এবং এই যে যার মধ্যে যে ফ্লাকচুয়েশন হচ্ছে, এইটাকে করে যদি সাধনা করে যদি আমরা এর বাইরে চলে যাই, হ্যাঁ কারণ যোগ তো হচ্ছে, যোগ কি হচ্ছে মন, শরীর এবং আত্মা, তিনটের যোগ তো। এবং এই থেকে যদি আমরা বেরিয়ে যাই তাহলে আমার সমাধি হয়। হ্যাঁ, তো সেই সমাধিপাদ পাতঞ্জলি যোগসূত্র দ্বিতীয় যেটা আছে সেখানে চিত্তটাকে পাতঞ্জলি ঋষি ব্যাখ্যা করেছে, এবং ব্যাখ্যাটা হচ্ছে এই। তো যেটা যেটা কাবেরী বললো সেটা ঠিক, যে চেতন মানে কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস মাইন্ডের সঙ্গে মেমোরি এবং ইমোশন যদি চলে যায় সেটা হচ্ছে চিত্ত। চিত্তা একটু চিত আলাদা, সেটা হচ্ছে সচ্চিত আনন্দ। তো আশা করি এই পার্টটা একটু ক্লিয়ার হলো। হুম। হ্যাঁ। মানে এইটা গুরুদেব বলতেন আমাদের, আমার এখনো মনে আছে যে মানুষের যে যে কোনো কাজ যখন করতে চায় সে এই চারটে স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রতিটি কাজ মানে একটা সামান্য থেকে সামান্যতম কাজ হলেও সেখানেও কিন্তু এই চারটে প্রকাশ ঘটছে যেটা আমরা বুঝতে পারছি না। সেটা কি ওই বাঘের উদাহরণটা দিয়ে বলতেন যে একটা বনের মধ্যে দিয়ে একটা লোক যাচ্ছে, তো যেতে যেতে সে একটা শব্দ পেল, শব্দটা শুনে মনে হলো যে তাহলে এখানে জঙ্গল দিয়ে যাচ্ছি, জঙ্গলের মধ্যে তো অনেক হিংস্র হিংস্র জন্তু থাকে। তো তারপরে দূর থেকে ও দেখতে পেলো যে একটা কিছু নড়ছে ডোরা কাটা মতো, তখন ওর মনে হলো যে এটা তাহলে বাঘ হলেও হতে পারে, মানে এই যে সংশয়াস্তিকা, এইটা একটা মন বলছে এটা। তারপরে তখন চিত্ত মেমোরিতে, বাঘ তো মানুষকে খায়, এটা চিত্তের মানে প্রকাশ, যে মেমোরিতে আছে যে বাঘ যদি হয় তাহলে মানুষ খেয়ে নেবে, তাহলে তখন বুদ্ধি বলবে তাহলে পালাও। আহ অহংকার এটা বলছে যে হ্যাঁ মানে মানে আমি তো মানুষ, আমাকে খাবে, বাঘ মানুষ খায় মানে আমি মানুষ, এইভাবে রিজনিংটা চলছে। তো মানে সেটা এইভাবেও উনি বলতেন যে যখন একটা তেলে ভাজা কেউ দিচ্ছে আমার মনে হচ্ছে খাই, খেলে আমার মনে হচ্ছে যে এটাতে অ্যাসিড হয়, অ্যাসিড হলে তাহলে সমস্যা হবে। এই মানে এই রকম ধরনের আর কি, যে কোনো কাজ মানুষ যখন করছে এই চারটে স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মানে চিত্ত মানে মেমোরি থেকে তার ওই রিজনিংটা করবে, এটা হলে এটা হবে, মেমোরি পড়বে যখন মনে পড়বে। আর নিশ্চয়াত্মিকা বুদ্ধি যে না এটা আমি খাবো বা খাবো না, এইটা ডেফিনিট যে হ্যাঁ সেটাই হচ্ছে বুদ্ধি। আর অহংকার মানে আমি মানুষ, আমার এইরকম হতে পারে, সেই কারণে ওইটাই আর কি বলছিলাম, ওই যে বাংলা টার্ম গুলো একটুখানি গন্ডগোল হয়ে গেলেই মানেটা বদলে যায়, ওই জন্যই আমি বারবার বলছিলাম যে চিত্ত আর চিত ব্যাপারটা এক নয়। না না, এই চিত্ত আর আর চিত এক নয়। তো হুম। তো তো এটা তুমি ঠিক বলেছো। তো চিত্তটা যেটা আছে আহ, সেটা সেটাকে তপশক্তি, এবং সেটা যেটা পাতঞ্জলি যোগসূত্র সেটার থেকে তো মোটামুটি সে ক্লিয়ারই করে দিল, তুমি ঠিক বলেছো। ঠিক আছে। তো তো আজকে এই অবধি থাক, আজকে তো অনেক ডিসকাশন হয়ে গেল। ভালোই হলো, হ্যাঁ অনেক কিছুই জানা গেল। হ্যাঁ, তো আমি এই যেটা ম্যাপিংটা না আমি করে আমি পাঠিয়ে দেবো, আমি একটা রাইট আপই বানিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, কারণ আরেকটা তবে এটা এটা আমি না বলবো আমারও এটা কি আছে না, 24 তত্ত্ব, হ্যাঁ 24 তত্ত্বকে মানে ম্যাপ করে করে বলতে গেলে না নিজেরও মানে কি হয়, অতটা সামনে এটা যদি গুলিয়ে চোখের যায়। সামনে না থাকে আমি তো দেখেছি একটু গুলিয়ে যায়, ওই জন্য আমি বললাম তো নিজেরই ম্যাপিংটা একটু। নিজেরই 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 গুলিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, গুলিয়ে যায়। হ্যাঁ, মানে যারা রেগুলার চর্চা করে বলতে থাকে রোজ তাদের একদম ফিট থাকে,
তা হুম না হলে হুম না নিজেরই গুলিয়ে যায়। সেই তো। হ্যাঁ, আমি একটা তো রেফার করতে চাই, মানে এই যে তিনটা এই যে স্টেট। 24 তত্ত্ব আমার কিন্তু সব ম্যাপিং করা আছে, এই 24 তত্ত্ব, কারণ ঠাকুর একদিন বুঝিয়েছিলেন 24 তত্ত্বটা এই সন্ধি পূজা পরিপ্রেক্ষিতে। এই আচ্ছা। 24 তত্ত্বতে, এই 24 তত্ত্বরই 24 মিনিট। হুম ঠিক আছে, এই 24 আর অষ্টমী নবমী সন্ধিক্ষণটা তো বুঝতে পারছো তো, অষ্টম দ্বার। হুম অষ্টম দ্বার খুলে সাধনা করে, অষ্টম দ্বার খুলে, অষ্টম দ্বার রুদ্ধ করে সেই যে তুমি করলে অষ্টমী নবমী সন্ধি করে, তখন তোমার দশম দ্বারটা খুলছে, সেটা হচ্ছে দশমী। দশমী মানে তোমার সিদ্ধি লাভ করছো, সেটাই রাবণ বধ হয়ে গেছে, সিদ্ধি লাভ হয়ে গেছে, সেটাই বিজয়া। তো ঠাকুরের যে ব্যাখ্যাটা আছে, সেই ব্যাখ্যাটা করতে গিয়ে ঠাকুর এটা পুরো বুঝিয়েছিলেন। আচ্ছা, এটা কোথাও লেখা আছে নাকি যে অষ্টমী নবমী যে গল্পটা আপনি বললেন? দেখো, এটা ঠাকুর বলেছে, এটা ওই তো পাবলিকলি যদি রেকর্ডিং কারুর ভিডিও থাকে, এটা হ্যাঁ, রেকর্ডিং গুরুদেবের থাকলেই পেয়ে যাবে। প্রবচনে পেয়ে যাবে। কোথায় কোথায় শুনতে পেলাম না। মহাষ্টমী এটা মহাষ্টমী ঠাকুরের, গুরুদেবের এটা প্রবচনে। ঠাকুরের, এটা দেবজিৎ যদি খুঁজো পেয়ে যাবে। এটা ওই তো হচ্ছে, মহাষ্টমীর ভিডিও গুলোতে পেয়ে যাবে হ্যাঁ অনিন্দ হ্যাঁ, দা। মহাষ্টমীর ভিডিও। এবং আমি বলে দিচ্ছি, কারণ আমি অ্যাটেন্ড করেছিলাম, তো আমি কোন কোনগুলো অ্যাটেন্ড করেছিলাম আর সেই সালগুলো তো আমার মোটামুটি মনে আছে, আমি তো আর রেগুলার নই। তো আর একটু সময় দাও, আমি কোন সালে বলেছিল সেটাও আমি বলে দেবো। আমি একটা রেফার করতে চাচ্ছিলাম অনিন্দ দা। হ্যাঁ, খুঁজবে ইউটিউবে সর্বপ্রিয়ানন্দর মান্ডুক্য মান্ডুক্য উপনিষদের উপর আইআইটি কানপুরে উনি এই স্টেটস অফ কনসিয়াসনেস এর উপর ভালো বলেছেন। তো ওইটাতে তোমার ওই কারণ, সূক্ষ্ম, স্থূল আর তুরিয়া নিয়ে ভালো জানতে পারবে। তোমার কাছে কি ওটা আছে? এটা ইউটিউবে থাকলে আমাকে ফরওয়ার্ড করুন, আমি খুঁজবো। হ্যাঁ ঠিক আছে, আমি ফরওয়ার্ড করে দেবো। হুম ঠিক আছে। ঠিক আছে। ওকে। তো হ্যাঁ ঠিক আছে, দেখো, ঠিক। তো বেসিক্যালি সাধনার যে ব্যাপারটা হচ্ছে, হুম। সেটা হচ্ছে এটাকে এটাকে পার করে বেরিয়ে যাওয়া। হ্যাঁ। এটা আমাদের ক্রিয়াতে এটা থিওরিটিক্যালি লাগবে। হ্যাঁ। আর আর তারপরে আছে মানে নারী তত্ত্ব। তো নারী তত্ত্ব আর কুলকুণ্ডলিনী তত্ত্ব, এটা আমরা নেক্সট নেক্সট ইসে করবো। আহ এটাও ইম্পর্টেন্ট। আর কুলকুণ্ডলিনী তত্ত্ব যদি, মানে এটা তো কিন্তু কনফিউশন হয়। ঠিক আছে। তো হুম কুলকুণ্ডলিনী তত্ত্ব যখন এই চ্যাপ্টারটা করা হবে, তখন আমি এর রুট মানে কুলকুণ্ডলিনী তত্ত্ব, আহ এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি তন্ত্র থেকে এসছে। স্বামী পূর্ণানন্দর ব্যাখ্যা প্রথম, হ্যাঁ, তন্ত্রসার, সেইটা সেইটা আহ, আম, মানে প্রথম ইংলিশে সেটা লেখে স্যার জন উড্রফ। উনি একজন বড় তান্ত্রিক ছিলেন। উনি ইন্ডিয়ার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও ছিলেন প্রথম দিকে। ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমি যদি ভুল না করি, স্যার জন উড্রফ। তন্ত্রের উপর ওনার অনেক বই আছে। তো ওখানে একটা বই আছে, দ্য সার্পেন্ট পাওয়ার। হ্যাঁ, সেখানে সে বইটার মধ্যে কুলকুণ্ডলিনী তত্ত্ব উনি একে বুঝিয়েছেন। এবং যে আঁকাটা আছে এখন, মানে কুলকুণ্ডলিনী তত্ত্ব নিয়ে কারো যদি ডাউট থাকে, সেখানে আঁকা যেটা আছে প্রথম, মানে স্বামী পূর্ণানন্দের যে তন্ত্রসার, সেটা তো শ্লোক আকারে আছে, আঁকা নেই। এই যে আঁকা আমরা যেটা পাই, সেটা প্রথম এঁকেছিলেন স্যার জন উড্রফ। এবং এই যে আমরা কি বলে, যে আমরা নারীটা দেখি, নারী তত্ত্ব, ইরা পিঙ্গলা সুষমনা বেষ্টন করে যেটা যাচ্ছে, উনি এখানে এক্সপ্লেনেশন আছে, কিন্তু ড্রয়িংটা উনি প্রথম ড্রয়িং করেছিলেন, এবং বইটার মধ্যে উনি লিখেছেন যে এই প্রথম আমি এটাকে পিক্টোরিয়াল ফর্মে দিলাম, এর আগে কোনো পিক্টোরিয়াল ফর্মে নেই। তো এই বইটাকে যদি কেউ, মানে লাইব্রেরিতে আছে, পাওয়া যায়, এই বইটাকে যদি রেফার করে রাখা হয়, বা কুলকুণ্ডলিনী তত্ত্বের এবং নারী তত্ত্ব বোঝানোর বেস্ট বই হচ্ছে ওটা। আর যেহেতু মানে ইংলিশে লেখা হয়েছে, তো ইংলিশটা খুব সাধারণ ইংলিশে উনি লিখেছেন। তো এরপরে এই দুটো চ্যাপ্টার যেটা হবে, এবং এবং যদি এই যে কুলকুণ্ডলিনী তত্ত্ব আছে, এটা না পিছনে চ্যাপ্টার 5 কি চ্যাপ্টার 6 এ ঠাকুর কুণ্ডলিনী তত্ত্বটাকে না আবার ডিটেলে লিখেছেন। ঠিক আছে। তো আমরা দুটো চ্যাপ্টারকে ক্লাব করে দেব। তো দেখবে এখানে আমি চ্যাপ্টারটা ভুলে যাচ্ছি, কুণ্ডলিনী তত্ত্ব
ঠাকুর লিখেছেন চ্যাপ্টার, বলছি, হ্যাঁ পেয়ে গেছি। এখানে পুরো চ্যাপ্টারটা আছে, পঞ্চম পরিচ্ছেদের পরের চ্যাপ্টারটা আছে ষটচক্র নিরূপণ। আমরা তো চতুর্থে আছি, পঞ্চমে যে ষটচক্র নিরূপণ আছে, এই চ্যাপ্টারটাও যদি মানে আমরা যখন ওটা কভার করব, তখন এই কুলকুণ্ডলী তত্ত্বের সঙ্গে এই চ্যাপ্টারটাকেও আমরা করে নেব। ঠিক ঠিক আছে। আছে, কারণ এই চ্যাপ্টারটাই ওখানে ওখানে মানে কি বলবো, সামারিতে বলা আছে, আর ওখানে ডিটেলে, তো দুটোকে একসঙ্গে করে নিলে ক্লারিটিটা ভালো আসবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো এই দুটো হুম। আছে এরপরে। তো আমরা তাহলে মানে আহ আচ্ছা বিশ্বনাথ দা, ওই ছবিটা কি আপনার কাছে আছে যেটা আপনি বলছিলেন, কুলকুণ্ডলিনীর যে ছবিটা, স্যার ওই জন বললেন যে যিনি লিখেছেন? ওটা ওইটা ওই বইটা, ওই অ্যাকচুয়ালি ওই বইটা আমার সামনেই আছে। এই বইটা যেটা তো ওই, আছে, ওই বইটার থেকে হুম, আমি ছবিগুলো তুলে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ একটু পাঠিয়ে দিলে খুব ভালো হয়। বইটার নাম হচ্ছে, এবং ওই বইটা যদি পড়ো বুঝতে পারবে ওটা যোগের বই, ওটা তন্ত্রের বই নয়, কিন্তু না ওটা তন্ত্রের বই। মানে একটা জায়গায় গিয়ে তো সবই এক হয়ে যায়, তাহলে তখন ওই গুরুদেব বলতেন সত্য সব সময় একই হয়, দুটো হয় না, সত্য তো একটাই হয়। তো হ্যাঁ, সেই জায়গাটা গিয়ে তো একই হয়ে যাবে সব। তো হ্যাঁ, ওই আর কি, আমাদের ঠাকুরের বইয়েতে একটা ছবি আছে, ওটা তো বোধহয় মানে কিভাবে যাচ্ছে ওই ইরা পিঙ্গলা এবং সুষুম্নার মধ্যে হ্যাঁ, দিয়ে। ওটা তো ওটা ওই ছবি, দুটো ভাগ আছে। ঠাকুরের হুম বইতে যেভাবে লেখা, মানে প্রথম দিকের বই, হুম তারপরে যেটা কল্যাণদা চেঞ্জ করেছে সেটার কথা আমি বলছি না, আগে যেটা আছে। আর হুম, আগে যেটা ছিল মানে কেটে যাচ্ছে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের মানে এডিশন গুলোতে যেভাবে আছে, বা যেভাবে পাবে তুমি ভবানন্দজির বইতে, যেভাবে পাবে ভেরি ক্লিয়ারলি এক্সপ্লেন করে, দুরকম ভাবে করেছে। যেটা পাবে প্রণব গীতাতে, হ্যাঁ প্রণব গীতাতে খুব ডিটেল এক্সপ্লেনেশন আছে, প্রণব গীতাতে পাবে। এটা হচ্ছে একটা ভাবে রিপ্রেজেন্টেশন, যখন কি চক্রগুলো আহ আহ, ইয়ে ভাবে আছে, যখন কি আর কারুর চক্রগুলো খোলেনি, বেষ্টন করে আছে, আচ্ছা, বন্ধ। আচ্ছা, হুম তারপর যদি আরেকটা ভার্সন পাবে, যেটা আছে জগত আমি, পঞ্চানন বাবার বই, হুম, আরেকটা অভ্যাস যোগ, আহ ভূপেন্দ্রনাথ সান্যাল, ওখানে দেখবে তিনটেকে প্যারালাল করে দিয়েছে, যেটা ওইটাই ম্যাপ বলছি করে, যে যদি যেটা ছবিটা ম্যাপ থাকে করে, তাহলে। হ্যাঁ যেটা ম্যাপ করে কল্যাণদা যেটা বানিয়েছে পরে, এখন নতুন বইতে দেখবে ওটা কাট করছে না। হ্যাঁ, আচ্ছা, এবং হুম যেভাবে আছে ওটা তিনটে প্যারালাল লাইনও শো করা যায়, সেম জিনিস। হুম, ঠিক আছে, তো এই যে ভার্সনটা হচ্ছে, এইটা হচ্ছে যখন সাধনার পরে যার চক্র খুলে গেল, সুষুম্না খুলে গেল, তখন তো আর হুম, ইরা পিঙ্গলা ওটাকে আটকে নেই, খুলে বেরিয়ে গেল, তখন ওটা আচ্ছা, তিনটে প্যারালাল লাইন হয়। ঠিক আছে, সে একটা হুম, সেইটা রিপ্রেজেন্টেশন হচ্ছে নতুন বইতে। হুম। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে এই ছবিগুলো থাকলে একটু যদি হ্যাঁ, পাঠিয়ে দেন খুব আমি ভালো হয়, ছবিগুলো কেননা আমি এখন ওই, ছবিগুলো আমি হ্যাঁ ওই ছবিগুলো বইগুলো পাঠিয়ে জোগাড় দেবো। করা এখন খুব মুশকিল, আর সত্যি কথা না বলতে না, কি আমি আর বই সময় থেকে পাই না ছবিগুলো, বইগুলো পড়ার অত। আমি বই হ্যাঁ ছবিগুলো পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওই পাঠিয়ে বইটা দিলে ওই খুব ভালো বইটা হয়। হচ্ছে ওই বইটা হচ্ছে মানে মানে ইংরেজিতে নাম হচ্ছে সার্পেন্ট পাওয়ার, আর ঠিক আছে, সংস্কৃতের নাম হচ্ছে তন্ত্রসার, স্বামী পূর্ণানন্দ। ঠিক আছে, ঠিক আছে, ওটা আপনি আমি পাঠিয়ে হ্যাঁ দিচ্ছি। ছবিগুলো একটু দিলে খুব ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, ওটা ঠিক আমি আচ্ছা, আছে। আমি পাঠিয়ে দেবো। একটা একটা জাস্ট প্রশ্ন করছি শেষ করার আগে, সেটা হচ্ছে হ্যাঁ, যেটা বল। আজকে ডিসকাস করার দরকার নেই, সেটা হচ্ছে যে আমাদের যে পঞ্চ রিপু আছে, হুম, কাম, ক্রোধ, লোভ, মোহ, হুম, অহংকার, এসব, হ্যাঁ। হুম, তো প্রদীপু ছটা পঞ্চদা। হ্যাঁ হ্যাঁ, ইয়ে আছে, মদ মাশ্চর্য এসব আছে, যাই হোক, হ্যাঁ আমি হুম, জাস্ট বলছিলাম, সেটা হচ্ছে যে এদের সঙ্গে, ছয় রিপুর সঙ্গে আমাদের যে এই 24 তত্ত্বের লিঙ্কটা, বেসিক্যালি আমরা তো জ্ঞানেন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় সব বলছি সবকিছু, কিন্তু হুম, আলটিমেটলি আমরা জয় করার চেষ্টা করছি কিন্তু এই রিপুগুলো। হুম, রিপুকে জয় করলে তবেই সাধনা সাকসেসফুল হবে। হুম, ঠিক আছে, তাহলে এই হুম, যে 24 তত্ত্বের সঙ্গে এই রিপুর যে লিঙ্কটা,
হুম। সেটা ম্যাপিং এ ঢোকানো যায় কিনা সেটা আমি জাস্ট আর ভাবছিলাম। তুমি একটা কাজ করো, তুমি আমাকে লিখে দাও, কারণ ম্যাপিংটা তো আমার করা আছে। হুম আমি আরেকটা ম্যাপিং পাঠিয়েছিলাম কল্যাণ দাকে, সেটা হুম হচ্ছে আমাদের ইসের সঙ্গে, কি বলে, এই এর সঙ্গে এই মহাভারতে যে চরিত্র আছে তার হুম। ম্যাপিংটা করে দিয়েছিলাম। তো আমি এটা ম্যাপিং করে আমি আমি পোস্ট করে দেবো। হ্যাঁ মানে ষষ্ঠ রিপুর সঙ্গে এই 24 তত্ত্বের কোনো লিঙ্ক আছে কিনা, কারণ থাকা তো উচিত। হ্যাঁ, কারণ তুই আমি তো দেখবো, আমি বহুটাকে আমি জয় যখন করার চেষ্টা ম্যাপিংটা করছি। ওটার সঙ্গে যখন করব, হুম। ম্যাপিংটা করা আছে তো, ম্যাপিংটার সঙ্গে এখন করবো, করব, তখন আমি ওটাকে ইয়ে করে দেবো। ঠিক ঠিক আছে? আছে। আরে ম্যাপিংটা যদি আমি ভুল না করি, লাহিড়ী মহাশয়ের কোনো বই বা প্রণব গীতাতে এই ম্যাপিংটা অলরেডি করা আছে। না ওটা কি হ্যাঁ, রিপুর সঙ্গে করা আছে বা করা যায় সেটা জিজ্ঞেস করছি। নিপুর সঙ্গে আমি দেখবো, কিন্তু যেটা আমি বলছি সেটা বোধহয় করা, আমারও করা আছে, আর হুম। ওখানে করা আছে, তো আমি ওটা করে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, তো হ্যাঁ। আজকেরটা এখানে শেষ করি। হুম হুম। ঠিক ঠিক আছে, আছে। জয় গুরু। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, জয়গুরু। জয় আগের গুরু। দিন আহ, এই শরীর তত্ত্বটা যখন আমরা আলোচনা করছিলাম, তখন আলোচনা করতে গিয়ে এত উম, ভাগ এবং এত বিভাগ ছিল, তাতে কিছুটা আমরা কিছুটা ভুল হতে পারে। সেই জন্য আজকের এই 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 সেশন অধিবেশন এখানে ঠাকুরের বই এবং দাদাগুরুর বই, মূলত এই দুটো বই থেকে আমরা মিলে ওটাকে বানিয়েছি, যাতে কি মানে দুটো বইয়ের ওটাকে আমরা আলোচনা করে দু তিনটা প্রশ্ন নিয়ে শেষ করে এবং এটাকে আগের যে অধিবেশনটা হয়েছিল তার সঙ্গে আমরা জুড়ে দেব, যাতে যদি কোনো ওখানে উম, কারুর ভুল ভ্রান্তি এবং যদি কোনো কনফিউশন হয়ে থাকে, তাহলে আজকের সেশনটা সেটা সবাইকে ক্লিয়ার করে দেবে। ঠিক আছে? তো এর জন্য এটা আহ, আছে। তো আমি প্রথমে এটাকে ইয়ে করছি, হোস্ট টুলস শেয়ার করছি। শেয়ার, শেয়ার। তো তো দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ। হ্যাঁ দেখা যাচ্ছে। হুম। তো আমি একবার দেখে নিই সব ঠিকঠাক পুরো দেখা যাচ্ছে কিনা। তো এটাতে যেটা করা হয়েছে, তো এটা আমি না অনেককে পাঠিয়েছি, এবং যার যার দরকার আমাকে শুধু একটা আমার হোয়াটসঅ্যাপে লিখে দিতে, আমি তাকে পাঠিয়ে দেবো। তো যেটা করা হয়েছে, ঠাকুরের বই থেকে এই শরীরতত্ত্বটাকে বা আহ, পুরো ঠাকুরের বই এবং দাদাগুরুর বই, এই দুটো থেকে শরীরতত্ত্বে পুরো আহ, এটাকে তৈরি করা হয়েছে। এবং যেখানে ঠাকুরের বই এবং এবং দাদাগুরুর বইয়ের মধ্যে কনফিউশন আছে বা একটু ভিন্নতা আছে, তো আমরা দাদাগুরুর বইটাকে হাই প্রায়োরিটি দিয়ে নিয়ে নিয়েছি, কারণ দাদাগুরু তো ঠাকুরেরও গুরুদেব। তো সেইটুকু করা হয়েছে। ঠিক আছে? তো আমি এবার জিনিসটা বলে দিচ্ছি। তো শরীরের 24টা তত্ত্ব, যেটা ঠাকুরের বইতে আছে, এবং এটা শরীর তত্ত্ব এবং তার আগের অধ্যায় যেটা আমরা করেছিলাম, সেই অধ্যায়টাতেও আছে। তো তত্ত্বের 24টি প্রকৃতির 24টি ইয়ে তত্ত্ব হচ্ছে পঞ্চভূত, আহ, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, যেটাকে আমরা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম বলে থাকি। আহ, তন্মাত্রা, যে তার যে এনার্জিক শরীর, তো সেটা হচ্ছে তন্মাত্রাটা হচ্ছে গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দ। তারপরে কর্মেন্দ্রিয়, এই কর্মেন্দ্রিয় যেটা আছে সেটা হচ্ছে যেই এনার্জিটা এটাকে কাজ করাচ্ছে, সেটাতে হচ্ছে বাক্য, হস্ত, পদ, পায়ু, উপস্থ। তারপরে হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আহ, সেটা হচ্ছে কান, চক্ষু, জিহ্বা, ঘ্রাণ, আর ত্বক। তার করসপন্ডিং ইংলিশটাও রেখে দেওয়া হয়েছে যদি কেউ ইংলিশে যেতে চায়। এবং এটা হলো 20। তার সঙ্গে মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, আহ, এই চারটে আছে।
এবং পঞ্চবায়ু, যেটাও ঠাকুরের বইতে আছে। পঞ্চবায়ু হচ্ছে প্রাণ, অপান, সমান, বান, উদান। তো এবার ঠাকুর যেটা বইতে দিয়েছে, দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে কোষ, এবং শরীর আর কোষেরও ম্যাপিং করা আছে। হুম। তো আমি যদি শরীর নিই, তো শরীর হচ্ছে স্থূল শরীর, তারপরে সূক্ষ্ম শরীর, তারপরে কারণ শরীর। স্থূল শরীর মানে যেটা অন্নময় কোষও বলা হয়, যেটা আমরা খাদ্য দিয়ে তৈরি, এবং যেই শরীর আমাদের মাতৃগর্ভে তৈরি হয়, তাই জন্য মাতা। তো স্থূল শরীরে কি আছে? পঞ্চভূত আছে এবং তার সঙ্গে পঞ্চ তন্মাত্রা। এইটা হচ্ছে স্থূল শরীর। এবং মানুষ, মানুষের এটা হচ্ছে হার্ডওয়্যার যদি আমি বলি। এবং মানুষ যখন তার দেহ ত্যাগ করে, তখন এই স্থূল শরীরটা পৃথিবীতে রয়ে থাকে, যেটা পঞ্চভূতে আমরা বলি বিলীন হয়ে যায়, এবং সূক্ষ্ম শরীরটা কিন্তু আহ, স্থূল শরীর থেকে বেরিয়ে যায়। এবং সূক্ষ্ম শরীর, এবং যে কোনো মানুষ এই মুহূর্তে যে আমরা কথা বলছি, আমার মধ্যে স্থূল শরীরও আছে, সূক্ষ্ম শরীরও আছে। এবং তার ডিফারেন্স আমি কি করে বুঝবো? আমরা যদি একবার ভাবি, আহ, যারা চলে গেছে, তারা যখন চুপচাপ থাকতো, এবং যদি ঘুমন্ত অবস্থায় যদি তাকে দেখি, এবং তার যখন মৃতদেহ দেখেছিলাম, দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ ছিল। হ্যাঁ, যখন তার মৃতদেহ দেখেছিলাম তখন তার স্থূল শরীর দেখেছিলাম, সূক্ষ্ম শরীরটা ছিল না। এবং সে যখন ছিল, সে যদি ঘুমাতো, তখন তার মধ্যে স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর বিরাজমান ছিল। তো এই সূক্ষ্ম শরীর যেটা, যেটাকে এনার্জিক বডিও বলা হয়। এবং এই সূক্ষ্ম শরীর যদি আমি কোষ দিয়ে বলি, তিনটে কোষ আছে: প্রাণময় কোষ, মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ। তো সেখানে কি কি আছে? সেখানে পঞ্চ কর্মেন্দ্রিয় আছে, সূক্ষ্ম শরীরে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, মন আছে, বুদ্ধি আছে, আর পঞ্চবায়ু আছে। তো এইটা হচ্ছে সূক্ষ্ম শরীরের কম্পোজিশন, যেটা ঠাকুরের বইতে লেখা আছে, আরো পরিষ্কারভাবে লেখা আছে ভবানন্দজির বইতে। এবং এবং তারপরে হচ্ছে কারণ শরীর। সূক্ষ্ম শরীর যখন মানুষের দেহ ছাড়ে, তখন সূক্ষ্ম শরীর থাকে, তারপর সূক্ষ্ম শরীর থেকে কারণ শরীর। কারণ শরীর হচ্ছে কারণ শরীর যে নামটা, যেটাকে বলা হয় কজাল বডি ইংরেজিতে, সেটা হচ্ছে এই সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীরের কারণ, সেটা হচ্ছে কারণ শরীর। এবং আমি যদি কোষ দিয়ে, আনন্দময় কোষ যেটা, সেটা হচ্ছে কারণ শরীর। তো সূক্ষ্ম শরীর ছেড়ে কারণ শরীর হয়। আহ, আরেকটা শরীর আছে তুরীয় শরীর। যেহেতু ঠাকুরের বইতে তুরীয় শরীরের ডিসকাশন হয়নি, সেই জন্য তুরীয় শরীরটা আমরা নিইনি, কারণ শুধু ঠাকুরের বইটা ডিসকাস করছি। তো তো সেই জন্য আমরা এটাকে রেখেছি। তো কারণ শরীর যদি আমি দেখি, তো কারণ শরীরে আছে জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত, আর প্রাণ। এইটা আহ, এইটা আছে আহ, কারণ শরীরে। আর কারণ শরীর মানে ঠাকুরের লেখা আছে, কারণ শরীর হচ্ছে আনন্দময় কোষ। তো এটা হচ্ছে আনন্দময় কোষ আর কারণ শরীর এক। তো কারণ শরীরের কম্পোজিশন হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত আর প্রাণ। এটা হচ্ছে আহ, কারণ শরীর। তারপরে যদি কোষে আসি, অন্নময় কোষ হচ্ছে আহ, একদম অন্নময় কোষ হচ্ছে স্থূল শরীর, ঠাকুরের বইতে পরিষ্কার আছে। প্রাণময় কোষ, তারপরে যে কোষটা আছে, প্রাণময় কোষ হচ্ছে প্রাণের শরীর। মানে সেখানে আমি যদি দেখি, পঞ্চ কর্মেন্দ্রিয় আছে এবং পঞ্চবায়ু আছে, সেটা হচ্ছে আহ, প্রাণময় কোষ। মনোময় কোষ হচ্ছে, সেখানে মন এসে যায়। তো কি এলো? সেখানে জ্ঞানেন্দ্রিয় আছে, মন আছে, আর অহংকার আছে। কারণ অহং যেটা, আমি, আমি বোধ এখান থেকে আসে, মনোময় মন। তারপরে আছে তারপরে আছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বুদ্ধি এবং অহংকার। মনোময় কোষে মন আর অহংকার, আর বিজ্ঞানময় কোষে হচ্ছে বুদ্ধি এবং অহংকার।
ঠিক আছে, এটা হচ্ছে মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ, কারণ বুদ্ধি সে চিন্তন করতে পারছে, তার রিপোজিটরিটা ওখানে চলে আসছে। আর তারপরে আমি যদি আনন্দময় কোষ দেখি, আনন্দময় কোষ যেটা কারণ শরীর, সেখানে আছে জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত আর প্রাণ। এইটা এইটা হচ্ছে আহ, আনন্দময় শরীর। এবং এটা যদি দেখি তো এটাই হচ্ছে আমাদের কারণ শরীর। তো ঠাকুরের বইতে এভাবে লেখা আছে যে আনন্দময় শরীরই কারণ শরীর। তো এটা হলো। তো এখন এর উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কল্যাণদা আছে, এরা আছে, আমরা এখন সেই প্রশ্ন দু চারটে প্রশ্ন নিতে পারি। হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, তো কারোর কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে আমরা নিতে পারি। আর আমি বইতে কোথায় আছে, আমি সব সেই পাতাগুলো আমি পাঠিয়ে দিয়েছি, যে ঠাকুরের বই এবং দাদা ঠাকুরের যে বইটা আছে, সেই বইয়ের কোন পাতাগুলো নেওয়া হয়েছে সে পাতাগুলো আমি ফটোকপি করে আহ, পাঠিয়ে দেওয়া হয়েছে। হুম হুম। তো হুম যেরকম সবই পাওয়া যাবে শরীরতত্ত্বতে, শুধু তন্মাত্রাটাকে আহ, দেখতে হলে তার আগের চ্যাপ্টার 59 পেজে, 59 পেজে আছে, আহ, যেখানে ঠাকুর লেখা আছে সাংখ্য দর্শনে বলা হয়েছে এই স্থূল ভূতগুলি সূক্ষ্ম ভূত হইতে উৎপন্ন, ওইগুলোকে তন্মাত্রা বলে। তো সেই জন্য তন্মাত্রা হচ্ছে ভূত শরীরের অংশ। তো সেখান থেকে আগের চ্যাপ্টার থেকে নিয়ে তন্মাত্রাটা আমরা জুড়ে দিয়েছি এসের সঙ্গে, স্থূল শরীরের সঙ্গে। হ্যাঁ, এবার প্রশ্ন আমরা নিতে পারি। হুম। যে পঞ্চবায়ুটা তো সূক্ষ্ম শরীরের পার্ট, তাই না? হ্যাঁ, পঞ্চবায়ু সূক্ষ্ম শরীর, পাঠ সূক্ষ্ম শরীর আছে না, প্রাণ অপান, সেটা পঞ্চবায়ু নিয়েই তো আমরা সাধনাটা করছি। হ্যাঁ, আমরা যুক্ত মানে ওটা হচ্ছি যে, ওটা বেসিক্যালি আমাদের ওই 24টা তত্ত্বের বাইরে গিয়ে ব্যাপারটা। হ্যাঁ, 24টা তত্ত্বের বাইরে। ওটা পৃথিবী তত্ত্ব নয় না, ওটা হুম তো বায়ু শরীর হয়ে গেল। হুম হুম। মানে সূক্ষ্ম শরীরের এই ডিফারেন্সটা একমাত্র রয়েছে, যেটা অন্য গুলোর মধ্যে নেই, যে হ্যাঁ, এখানে পঞ্চবায়ুটা ধরা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দা তত্ত্ব আর কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর আমি পড়েও দিচ্ছি, আহ, এটা দাদুগুরুর বইতে একটু পরিষ্কারভাবে আছে, পেজ নাম্বার 79। আত্মা কাহাকে বলা যায়? স্থূল, সূক্ষ্ম ও কারণ, এই তিনটে শরীর হইতে পঞ্চকোষ হইতে পৃথক এবং তিন অবস্থার সাক্ষী সচ্চিদানন্দ স্বরূপ যিনি অবস্থান করেছেন তিনি আত্মা। আত্মা কিন্তু এর বাইরে, এটা আত্মা হুম নয়। হুম হ্যাঁ, কারণ শরীরটা আত্মার সঙ্গে যায়। স্থূল শরীর কাহাকে বলে? পঞ্চীকৃত পঞ্চ মহাভূত হইতে উৎপন্ন, কার্যরূপ সুখ দুঃখাদির ভোগের আশ্রয় এবং কাল প্রাপ্তে জন্ম, ক্ষিতি, বুদ্ধি, পরিণাম, ক্ষীণ, অপ্রাপ্ত এবং বিনিষ্ট হইয়া থাকে, এই 6 প্রকার বিকারই হলো স্থূল শরীর। যেটা আমরা বলছি সূক্ষ্ম শরীর কাহাকে বলে? পঞ্চ মহাভূত হইতে উৎপন্ন এবং সুখ দুঃখাদির ভোগের কারণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যেটা নেওয়া হয়েছে, পঞ্চ কর্মেন্দ্রিয় যেটা নেওয়া হয়েছে, পঞ্চ প্রাণ আর মন ও বুদ্ধি। এটা হচ্ছে সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর। কারণ হুম শরীর, স্থূল ও সূক্ষ্ম শরীরের কারণ আত্মাস্বরূপ জ্ঞানের আবরণকারী নির্বিকার রূপে আছে, তার নাম হচ্ছে কারণ শরীর। তো এখানে কারণ শরীর আহ, টাও ডিফাইন করে দেওয়া হয়েছে। তো হুম এবং কারণ শরীরটা কি সেখানে ঠাকুর বলছেন, এটা ঠাকুরের বইতে আছে। আহ,
এখানে আমি বলে দিচ্ছি। সেখানে ঠাকুর বলছেন যে আনন্দময় কোষ হচ্ছে আহ, কারণ শরীর। ঠিক আছে? তো ঠাকুরের বইটা বইতেও আছে, পেজ নাম্বার 64 আর 65। হুম। হুম। হ্যাঁ, তা আমি বলে দিচ্ছি। আনন্দময় কোষে বলছে ঠাকুর, আহ, সেই জন্য ইহাকে কারণ শরীরও বলে। তো আনন্দময় কোষ হচ্ছে কারণ শরীর, সেটা আছে পেজ নাম্বার 65। ঠিক আছে? হুম। তো আমি কোন বই থেকে কোথা থেকে নেওয়া হয়েছে এটা করার জন্য, তো এটাতে এখন অনেক পরিষ্কারভাবে এসে গেছে। তো যাই হোক, আমরা দুটো প্রশ্ন নিতে পারি। তো কাবেরী, কারুর প্রশ্ন আছে? হ্যাঁ, পুলক? প্রশ্ন বলতে ওই যেটা এইটাই একটুখানি জানার ছিল যে যেটাকে লিঙ্গ শরীর বলছে ওটা তো 17টা তত্ত্ব বোধ হয় নাকি? হ্যাঁ, এখন যে কটা আসছে সে কটাই হবে। আর লিঙ্গ পঞ্চপ্রাণ শরীর মানে 5, 10, 12 প্লাস 4, না 5, 17, ঠিক বলেছো, 17। মানে ওটাই সূক্ষ্ম শরীর, তাহলে ওটাই কারণ সূক্ষ্ম শরীর শরীর। কারণ শরীর কারণ হচ্ছে শরীর। সূক্ষ্ম শরীর এবং শরীর, কি বলে, স্থূল শরীরের যেটা কারণ তাহাকে কারণ শরীর বলে। এবং ঠাকুর, পেজ নাম্বার 65, আমি আরেকবার পড়ছি যাতে ক্ল্যারিটি আসবে। কারণ শরীরটা কোষ দিয়ে, কারণ আনন্দময় কোষটা পরিষ্কারভাবে ডিফাইন করা আছে। প্রাণ, মন এবং বিজ্ঞানময় কোষের সমষ্টিকে আনন্দময় কোষ বলে। বাঞ্ছিত বস্তুর লাভে প্রকাশপ্রাপ্ত এ তিন প্রমোদস্বরূপ পরিণত স্থিরভূত এবং অন্তর্মুখ তমবৃত্তি আনন্দস্বরূপ আত্মার দ্বারা প্রতিবিম্বিত হইয়া আনন্দময় কোষরূপে পরিণত হয়। সৌভাগ্যশালী ব্যক্তিগণ পূর্ণ কর্মের অনুভবের সময় এই আনন্দময় কোষ শত প্রকাশ পায়। মানে হচ্ছে সমাধিতে কিন্তু এই কোষটাই প্রকাশ পায়। দেহধারী জীবমাত্র বিনা চেষ্টায় এই আনন্দময় কোষে সুখানুভব করে। আনন্দময় কোষ পূর্বাক্ত চারি কোষের কারণ। এটা আনন্দময় কোষ এই পূর্বাক্ত চারি কোষের কারণ সমৃদ্ধ, সেই জন্য ইহাকে কারণ শরীর বলে। ঠিক আছে? তো এটা ঠাকুরের বইতে 65 নম্বর পাতায় পরিষ্কার লেখা আছে যে কারণ শরীর হচ্ছে আনন্দময় কোষ। তো দুটো ম্যাপ করে দিয়েছে এবং ম্যাপিংটা করা আছে। ঠিক আছে? হুম। আচ্ছা, তুরীয় শরীর না তুরীয় অবস্থা? অবস্থা। তুরীয় হচ্ছে অবস্থা, সেটা তো সাধনার ধারা। তুরীয়, তুরীয় অবস্থা হচ্ছে মানে কারণ শরীরে আমরা তো যেটা নিয়ে যাচ্ছি, চিত্ত, চিত্ত মানে মেমোরি। আর সেখানে মেমোরি মানে কি? মেমোরি মানে হচ্ছে কর্ম। কর্ম ক্রেডিট ডেবিটটা নিয়ে যাচ্ছি। আর সাধনা করে করে আমি যদি ক্রেডিট ডেবিটটাকে কেটে দিই, তাহলে যে পার্টটা যাচ্ছে সেটা হচ্ছে তুরীয়, তুরীয় অবস্থা। যখন সাধনায় সিদ্ধি লাভ করে আমি তো কর্মটাকে কেটে দিলাম না। ঠাকুর যেরকম ক্রিয়া করে করে, যে ক্রিয়া লিটারেচারে বলা হয় না, ক্রিয়া করে করে তুমি পূর্ব পূর্ব জন্মে কর্মটাকে কাটছো, তো যখন এই কর্মটা সব কেটে যাবে সেই স্থিতি লাভ হবে, সেটাই হচ্ছে তুরীয় শরীর। আর যেহেতু ঠাকুরের বইতে নেই, সেহেতু ওটা ম্যাপিং করা হয়নি। হুম। হ্যাঁ। আর কারোর কোনো না থাকলে তো কল্যাণদা আপনি একটু সামারাইজ করে দিন, তারপর আমরা এই মর্মে শেষ করব। সামারাইজ বলতে কি, তুমি যেভাবে বলেছো, তারপর আর কিছু বলার নেই। এটা সিনপসিস হয়ে গেছে। তো মূল কথা ওটাই যে স্থূল সূক্ষ্ম কারণ তিন রকম। তো স্থূলর মধ্যে তো স্থূলটাই জাস্ট যে শরীরটা নিয়ে আমরা আছি, অন্নময় কোষ। এটা অন্যের দ্বারা লালিত। তো এখানে এই পঞ্চভূত পঞ্চতন্মাত্র এগুলোরও উপস্থিতি আছেই। তারপরে দেখতে পাচ্ছি সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর বলছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ বায়ু প্লাস মনোবুদ্ধি। তাহলে 3 × 5 = 15 আর 2 = 17। এই সূক্ষ্ম শরীরটা মানুষ দেহ ত্যাগ হলে এই সূক্ষ্ম শরীরটা বেরিয়ে আসে, দেহটা পড়ে থাকে, অন্নময় কোষটা পড়ে থাকে। আর আনন্দময় কোষ,
এটা তো হচ্ছে যে বলছেন ঠাকুর যে কথাটা বলেছেন এটা বেশ সিগনিফিক্যান্ট, যে এটা হচ্ছে অন্যান্য কারণ শরীর, এটা অন্যান্য পূর্বোক্ত চারি কোষের কারণ ও সমুদ্ভূত, সেই জন্য এটাকে কারণ শরীর বলছে। তো বলছে যে জীবের অহংকারাদির আদি কারণ হচ্ছে কারণ শরীর, স্থূল শরীরের আদি কারণ এটাই, এই জন্য এটাকে অবিদ্যা বলছে। আর তত্ত্বজ্ঞান লাভে এইটার এটা আর থাকে না, শরীর এটা নাশ হয়, সেই জন্য এটাকে শরীর বলছে। শরীর তো তত্ত্বজ্ঞান লাভ হলে এটা ডিসপার্স হয়ে যায়। তো যাই হোক, কারণ শরীর এটা তো উপলব্ধিগম্য। আর আর তো নতুন করে কিছু নেই। তো ওই আর কি, আমাদের ওই পঞ্চ মহাভূত, পঞ্চভূত, পঞ্চ তন্মাত্র, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর এই মনোবুদ্ধি অহংকার, এইগুলোকে নিয়ে এই শরীর তত্ত্বের যা কিছু বিষয়। তো এটা তো সিনপসিস। এই শরীর আইডিয়া একটা না নিলে আহ, শরীর তত্ত্ব, তারপরে নারী তত্ত্ব, এগুলো নিয়ে বেসিক জায়গাটা তৈরি হচ্ছে ক্রিয়া। আর এই জন্য ঠাকুর এগুলোকে ক্রিয়াটা ঠিক বলার আগে এগুলো সম্বন্ধে একটু আমাদের আইডিয়া দিলেন। তো ঠিক আছে, জাস্ট আইডিয়া নেওয়া এই আর কি। আমি একটা প্রশ্ন করছি স্যার। সেটা হুম হুম হচ্ছে যে আমরা যে শুনি যে সমাধি হলে স্থূল দেহটা থেকে মানে আহ, সে বেরিয়ে যায়, সেটা কে বেরোয়? সূক্ষ্ম শরীরটা বেরোয়, বেরিয়ে আবার ফিরে আসে সমাধি ভঙ্গ হলে, নাকি আত্মাটা বেরিয়ে যায় আবার ফিরে আসে? এইটা একটুখানি বলে দিন। এটার আমি একটা এক্সাম্পল দিতে পারি। হ্যাঁ, বলো না। বল। এক্সাম্পলটা হচ্ছে আমাদের একজন গুরু ভাই, যেহেতু তার পারমিশন নিইনি, তাকে সবাই আমরা চিনি। আহ, তারই মুখে শোনা, সে যখন বম্বেতে ঠাকুরের আহ, আহ, কি ঠাকুরকে ডাকছিল, ক্রিয়া করছিল, কিছু করছিল, তার হোটেল রুমে ঠাকুর সশরীরে উপস্থিত হয়েছেন। এবং ঠাকুর সেই সময় আহ, আশ্রমেই ছিলেন, আরেকটা দেহ। এবং তার সঙ্গে সে ঠাকুরকে দেখেছে, অনুভব করেছে, এবং সে ঠাকুরের সামনে এই কথাটা বলেছে। এবং তার মুখেই আমরা সেই কথা শুনেছি। এবং অনেকেই হয়তো জানো, কল্যাণদা আপনি হয়তো এটা জানেন হুম আমি কার কথা বলছি। হুম। হুম তো এই যে হুম ব্যাপারটা আছে, এবং এইটার ব্যাপারটা আছে, আবার যদি শ্রীযুক্তেশ্বর যেভাবে এসছিল যোগানন্দের কাছে, হুম সেখানে শ্রীযুক্তেশ্বর যে কথাটা বলে, যেটা হচ্ছে সূক্ষ্ম শরীরটা যায়, সূক্ষ্ম হুম শরীর কিন্তু স্থূল শরীরটা তৈরি করতে পারে। যেহেতু তার হুম সূক্ষ্ম শরীরটা চলে যায়, সেহেতু সে আরেকটা জায়গায় গিয়ে আবার স্থূল শরীর রূপে এসে যায়, এসে গিয়ে তাকে দর্শন দেয়। যেটা অটোবায়োগ্রাফি অফ এ যোগীতে বলা হয়েছে, এই কি বলে, স্বামী প্রণবানন্দের কথা। আর ঠাকুরের এটা আমি হুম লাইভ এক্সাম্পল, প্রাইভেটলি হুম জিজ্ঞেস করলে আমি নাম বলে দেবো, যেহেতু রেকর্ডিং যাচ্ছে সেহেতু আমি নামটা বলতে হুম পারলাম না। হুম। আর হুম তাকে হুম আমরা সবাই জানি আর কি, সে পাবলিকলি বলেছে। হুম আর হুম হুম তার নামের সঙ্গে আমার নামের মিল আছে। হুম হ্যাঁ। তো হুম আর আর রাম ঠাকুরের জীবনী তো যদি আমরা দেখি, অনেকবার শুনেছি রাম ঠাকুর একসময় দু হ্যাঁ জায়গায় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সেটা সূক্ষ্ম শরীর বেরোয়। হুম, সূক্ষ্ম শরীর। হুম। আর কোনো প্রশ্ন? তো তাহলে আমরা শেষ করতে পারি। হ্যাঁ। হ্যাঁ। হুম, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই প্রোগ্রামটা আমরা এখানেই শেষ হুম, করছি। জয় গুরু। জয় জয় গুরু। গুরু, জয়। জয়